আপনি একটা তরুণ ছাত্রকে আমাদের সঙ্গে বসিয়ে দিয়েছেন ঘাঘু ঘাঘু আমরা, ও যতই ডেডিকেটেড হোক আমাদের কারচুপি বুঝবে। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখন দেখেন জনপ্রশাসন, মত প্রকাশের স্বাধীনতা, বড় বড় কথা বলি, কিন্তু আমরা তো প্রেসকে কাজ করতে দিই না। কদিন পরে দেখবেন আবারও আগের মতন আইন থেকে যাবে, একটা আইনও কিন্তু বাতিল হয়নি। তাহলে আমরা এই অভ্যুত্থানের পরে এই রাষ্ট্র দিয়ে করবোটা কি? ভারতকে অবশ্যই বদলাতে হবে। ভারত বদলাবে না এবং মুসলিম বিদ্বেষ সে জারি রাখবে, আর আশা করে বাংলাদেশের কোনো ভারত বিরোধিতা হবে না, না, এটা আশা করাটা বাস্তবতা। 69 গণ অভ্যুত্থান ছিল আমরা মূলত একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে, বা 69 সালে, তখন তো আমরা 71-এর মুক্তিযুদ্ধ শুরু হয়নি, অ্যাটলিস্ট একটা প্রাদেশিক সাহিত্য শাসন 6 দফা কেন্দ্রিক যে দাবি দেওয়াগুলো ছিল তার পরিপ্রেক্ষিতে একটা প্রাদেশিক সাহিত্য শাসনের দাবি চেয়েছি আমরা, যাতে একটা ফেডারেল পাকিস্তান একটা ফেডারেল স্টেট হোক এবং পূর্ব পাকিস্তান একটা প্রদেশ হিসেবে অনেক বেশি স্বাধীনতা ভোগ করুক, এটা ছিল আমাদের দাবি। কিন্তু সেটা পরবর্তীকালে স্বাধীনতার দাবিতে পরিণত হয়েছে 25শে মার্চের রাত্রের পরে। ফলে সেই গণঅভ্যুত্থান ছিল একটা দেশ প্রতিষ্ঠার আন্দোলন। এবারকার গণঅভ্যুত্থান অত্যন্ত ফান্ডামেন্টালি আলাদা, কারণ এবারকার গণঅভ্যুত্থান একটা রাষ্ট্র গঠনের গণঅভ্যুত্থান। বিকজ এর ফান্ডামেন্টাল চরিত্রটি হচ্ছে ফ্যাসিস্ট শক্তি, অর্গানাইজ ফ্যাসিস্ট পাওয়া, এবং ফ্যাসিস্ট স্টেটকে উৎখাত করে গণতন্ত্র কায়েম। গণতন্ত্র হলো রাষ্ট্রের একটা ধরন, নির্বাচন না। গণতন্ত্র মানে প্রথমত এটা রাষ্ট্রের একটা ধরন, আর নির্বাচন হলো গণতান্ত্রিক রাষ্ট্র যখন কায়েম থাকে তখন গণতন্ত্র চর্চার একটা পদ্ধতি। তা আমাদের দেশে নির্বাচন বলতে আমরা মনে করি এটাই গণতন্ত্র। নির্বাচন মানে গণতন্ত্র না, কারণ নির্বাচনের মাধ্যমে ফ্যাসিজম কায়েম হয়। হিটলার নির্বাচনের মাধ্যমে এসেছিলেন, মুসলিনী নির্বাচনের মাধ্যমে এসেছিলেন, শেখ হাসিনা নির্বাচনের মাধ্যমে এসেছিলেন। ফলে যারা বাংলাদেশে নির্বাচন বাদ করে, কথা কথা নির্বাচনের কথা বলে, দে আর পার্ট অফ দ্য ফ্যাসিজম। বিকজ তারা এই ফ্যাসিস্ট পাওয়ার এবং এই ফ্যাসিস্ট শক্তির কন্টিনিউটি চায় বলে এই নির্বাচনের দাবি করছে। আমাদের এখনকার যে আকাঙ্ক্ষা, জনগণের যে অভিপ্রায়, এটা পরিষ্কার, তারা নতুন একটা রাষ্ট্র গঠন করতে চায়। তারা বলে আমরা নতুন বাংলাদেশ চাই, তাদের আকাঙ্ক্ষা পরিষ্কার। আপনি ধরুন আজকে যখন এই রংপুরে যখন সাঈদ মারা গেল 2 হাত তুলে, সে একটা নতুন রাষ্ট্র চেয়েছে, যে রাষ্ট্রে কাউকে গুলি করে মারতে পারবে না লোকে। এতগুলো বাচ্চাকে মেরে ফেলছে তারা, পঙ্গু করে দিচ্ছে সকলকে। এরকম রাষ্ট্র তো আমরা চাই না। ফলে আমরা ডেফিনেটলি একটা নতুন ধরনের রাষ্ট্র চাই, যেটাকে আমরা মনে করি ডেমোক্রেটিক স্টেট চাই। আমরা একটা ব্যক্তির স্বাধীনতা, ব্যক্তির মর্যাদা চাইছি। আমরা বলশেভিক রেভলিউশনে চাইছি না। এই জন্য অনেকে বিপ্লব বলছে, খেয়াল করেন, এটা কিন্তু বলশেভিক বিপ্লব না, এটা হচ্ছে সিম্পলি একটা ব্যক্তির মর্যাদা, ব্যক্তির স্বাধীনতা কায়েম করবার এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করবার জন্যে একটা গণ অভ্যুত্থান। ফলে জনগণের এই যে আকাঙ্ক্ষা, একটা নতুন গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করা, এটাকেই তারা বলছে দ্বিতীয় বিজয়। এখন ফ্যাসিস্টরা বলছে, কেন আপনারা এটাকে দ্বিতীয় বিজয় বলছেন? এটা হলো ফ্যাসিস্ট পাওয়ার। যারা এর আগে ফ্যাসিস্ট গভর্নমেন্টকে সাপোর্ট করেছে, তারা মনে করে যে দেশ গঠন করাটাই শেষ কথা হয়ে গেল, 71-ই আমাদেরকে মানতে হবে, 72-ই আমাদেরকে মানতে হবে। তারা বলতে কেন আবার দ্বিতীয় বিজয় কেন বলেন? অফকোর্স এটা দ্বিতীয় বিজয়, কারণ 72-এ তো আমরা আমাদের গঠনতন্ত্র প্রণয়ন করতে পারি নাই। যারা পাকিস্তানে গিয়েছিল, আপনি পাকিস্তানের সংবিধান প্রণয়ন করতে যাদেরকে পাঠানো হয়েছিল, তাদেরকে জোর করে আমাদের স্বাধীন বাংলাদেশে তাদেরকে জোর করে গণপরিষদ আকারে ঘোষণা করলেন শেখ মুজিবুর রহমান। এটা তো তার করা ঠিক হয় না, তিনি নিজে মুক্তিযুদ্ধ করেন নাই, কিন্তু তিনি ফিরে এসে একটা গণপরিষদ করলেন তাদেরকে দিয়া, যারা পাকিস্তানে লিগালি, তারা কিন্তু পাকিস্তানে, যেহেতু পাকিস্তানের গণপরিষদে সংবিধান প্রণয়ন করার জন্য তাদেরকে পাঠানো হয়েছিল। তার মানে এই জনগণকে 72 সালে বঞ্চিত করা হয়েছে তাদের নতুন রাষ্ট্র গঠন করবার ক্ষেত্রে, আধিপত্য এই জায়গাতে। তাহলে এই সংবিধান তো মানবার তো কোনো যুক্তি নেই, এটা কিন্তু লাথি মেরে ফেলে দিতে হবে। এবং জানো, জনগণ এটা লাথি মেরে ফেলে না দেয়, এই জন্য শেখ হাসিনা নানান রকম আইন করছে পরবর্তীকালে, 16 অ্যামেন্ডমেন্টে, যারা আপনি দেখেছেন, যে সংবিধানের ভিতরে কিছু বলে ফাঁসিতে ঝুলতে হবে। ঠিক আছে, তো আমরা তো ফাঁসির জন্য তৈরি আছি। আমরা মনে করি নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতেই হবে, এখানে কোনো রকম আপনার ও হতে পারবে না। এবার বহু জীবনের বিনিময়ে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি।
সালে আমরা একটা আমাদের বাংলাদেশের জনগণ তাদের নিজেদের গঠনতন্ত্র তারা প্রণয়ন করতে পারেনি। দেশ স্বাধীন হওয়ার পরে একটা গণপরিষদের নির্বাচন হয়নি স্বাধীন বাংলাদেশে। এটা মাওলানা ভাসানী অ্যাকসেপ্ট করেন নাই, কেউ অ্যাকসেপ্ট করেন নাই, যেটা অন্যায় করা হয়েছে। মানে জনগণের সঙ্গে যে এই ভুলটা ৭২ করা হয়েছে, তারই কাফারা আমরা দিন পর্যন্ত গুনতেছি, তারই ভুল, তারই খেসারত আমরা দিচ্ছি এখন। আর এখন এত জীবনের বিনিময়ে আপনি আমাদেরকে আবার নতুন করে একটা গঠনতন্ত্র প্রণয়ন করতে দিবেন না, এটা কারা? ফলে এই হচ্ছে আমি মনে করি পার্থক্য। আমি পার্থক্যটা অনেক বড়, বিশাল পার্থক্য। দেখেন জনগণ কিন্তু ইনটিউটিভলি বুঝেছে এটা একটা দ্বিতীয় বিজয়। তারা বলতেছে এটা দ্বিতীয় স্বাধীনতা। খেয়াল করেন, খুবই ইন্টারেস্টিং। মানে জনগণ তো তার যেটাকে আমরা বলি অভিপ্রায়, তার আকাঙ্ক্ষা, তার ইনটিউশন, এর দ্বারা সে বুঝে বাস্তবতাটা কী, এবং সেটা তারা তাদের বক্তব্যে তারা প্রকাশ করছে পরিষ্কারভাবে। প্রথমত হলো যে আমাদেরকে ধরে নিতে হবে যে গঠনতন্ত্র বাতিল। প্রথম কাজ হলো এখন ডক্টর ইউনূস যিনি আছেন তাকে বলা হচ্ছে তিনি উপদেষ্টা। কার উপদেষ্টা? চুপ্পুর উপদেষ্টা। তিনি বাংলাদেশের ফ্যাসিস্ট সংবিধানের প্রেসিডেন্ট। ঠিক আছে, ওকে। আপনি গণ অভ্যুত্থানকে তাহলে একটা ফ্যাসিস্ট শক্তির অধীনস্থ করে ফেলেছেন। তাহলে জনগণ কি আত্মাহুতি দিয়েছে এটার জন্য? তাই প্রথম কথাটা হচ্ছে ডক্টর ইউনূসকে বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে আপনাকে ঘোষণা করতে হবে। এখন ডক্টর ইউনূস না হয় যে কাউকে আপনি বসান, কিছু আসে যায় না। জনগণের যেটাকে বলা হয় পপুলার সভারেন্টি, তাদের অভিপ্রায় যেটা আমাদের সংবিধানে আছে, জনগণের অভিপ্রায় যেটা সার্বভৌম অভিপ্রায়ের যে পরম অভিব্যক্তি, সেই পরম অভিব্যক্তি রূপে আমাদের একজনকে এই প্রধান হিসেবে, রাষ্ট্রের প্রধান হিসেবে প্রথমত ঘোষণা করতে হবে, সংবিধান বাতিল করতে হবে, এবং চুপ্পুকে আপনার ইমিডিয়েটলি তাকে বরখাস্ত করতে হবে। প্রথম কাজ হচ্ছে এটা। দ্বিতীয় হলো যে যেসব সেনানায়করা এখন রয়েছেন তারাও কিন্তু শেখ হাসিনার দ্বারা নিয়োজিত। যদি কোনো কারণে মনে করি আমরা তারা বাংলাদেশের জনগণের প্রতি তাদের সত্যিকার আনুগত্য নাই, এখনও তারা কোনো না কোনোভাবে তারেক সিদ্দিকের সঙ্গে যোগাযোগ রাখছে, শেখ হাসিনার যোগাযোগ রাখছে, তাদেরকে অপসারণ করতে হবে। আর যদি সেনানায়ক আমাদের এখন যিনি আছেন তিনি যদি মনে করেন তিনি জনগণের সঙ্গে থাকবেন, এবং তার কিছু ইতিবাচক ভূমিকাও আছে, কারণ সৈনিকরা একটা পর্যায়ে এসে কিন্তু গুলি করতে অস্বীকার করেছে। তারা দেখা গেল সৈনিকদের বিশাল একটা অংশ আমাদের জনগণের পক্ষে। তাহলে এই গণ অভ্যুত্থানটা ঘটেছে কাদের ভিত্তিতে? একদিকে ছাত্র, তারপরে জনতা, এবং তারপরে সাধারণ সৈনিক। এই তিনজনের মৈত্রীর ভিত্তিতে একটা শক্তি গঠিত হয়েছে। এইটাই শক্তিটা হচ্ছে গণশক্তি, যেটাকে আমরা বলি। এই গণশক্তির প্রতিনিধি হিসেবে অবশ্যই আমরা ডক্টর ইউনূস বা যাকে আমরা ভালো মনে করি তাকে আমরা বলবো যে তিনি বাংলাদেশের প্রধান। তার পরবর্তী কাজ হবে মোটা দাগে দুটা, মানে আরও অনেক কাজ তিনি বলতে পারেন। মোটা দাগে তিনি বলবেন যে বাংলাদেশে এখন যে বিধিবিধান আছে এই বিধিবিধান চালু থাকবে, যাতে আমাদের স্বাভাবিক যেই শাসন আইন যেটা বলি আইন আদালত, এটা চলতে থাকবে, আমাদের সরকারের কার্যকলাপ চলতে থাকবে। কিন্তু যদি কোনো আইন আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে সাংঘর্ষিক হয় এটা বাতিল হয়ে যাবে। যেমন ডিএসএ, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, যেমন র্যাব বিলুপ্ত হয়ে যাবে, র্যাব আইন বিলুপ্ত হবে। যেমন আপনার ব্রিটিশ কলোনিয়াল আমলের সিপিআর, এটা বাতিল হয়ে যাবে। মানে আপনি এমন কোনো আইন রাখতে পারবেন না যেটা কলোনিয়াল কিংবা শেখ হাসিনার করা, এবং যেটা আমাদের মানবাধিকারকে লঙ্ঘন করে। এই হলো দুটা তার প্রধান দুটা দাবি। 3 নম্বর তিনি বলবেন যে আমার প্রধান কাজ হচ্ছে অন্তর্বর্তীকালীন এই যে সময়টা আমার লাগবে, এটা হলো গঠনতন্ত্র প্রণয়নের প্রক্রিয়া। ফলে আমাকে রাজনৈতিক দলগুলো এবং জনগণ আমাকে সময় দেবে এই গঠনতান্ত্রিক প্রক্রিয়ার কাজটা আমি অবিলম্বে আমি যেন হাতে গ্রহণ করতে পারি, এবং রাজনৈতিক দলগুলোকে বলবে আপনারা নির্বাচনের জন্য তৈরি হবেন, কিন্তু এই নির্বাচনটা হবে কিন্তু গণপরিষদ নির্বাচন। এবং এটা করতে গেলে আরও অনেকগুলো আপনি করবেন, যেহেতু এটা আমরা বলছি যে জনগণের অভিপ্রায় কথাটা বলছি। ফলে ডক্টর কামাল হোসেন মধ্যে কাউকে ডেকে নিয়ে মুসাফিদা করলে এটা হবে না। এটা করতে হবে জেলায় জেলায়, প্রয়োজনে উপজেলায় ছোট ছোট মিটিং করতে হবে। ডক্টর ইউনূসকে ডাকতে হবে এই মিটিং, ডিসির অধীনে বা উপজেলা ইউএনের মাধ্যমে।
সেই মিটিংগুলোতে জনগণ বলবে তারা কী ধরনের রাষ্ট্র চায়, মানে জনগণের অভিপ্রায়কে কংক্রিটলি আপনাকে আনতে হবে তাদের কাছ থেকে। সেখানে রাজনৈতিক দলগুলো থাকবে, তাদের ভূমিকা থাকবে, তারা কী চায় তারা বলবেন যে আমরা কী ধরনের রাষ্ট্র চাই, কেমন, এবং তাদের সে অভিপ্রায়টা সারমর্ম করে পাঠানো হবে একটা ন্যাশনাল, ধরুন কনস্টিটিউশনাল কাউন্সিল বলতে পারি আমরা, যে কোনো নাম দেন, এটা ইম্পর্টেন্ট না। মূল জিনিসটা হচ্ছে ওই যে আলোচনাগুলো আপনি করবেন এগুলোকে বলা হয় গঠনতান্ত্রিক কাউন্সিল বা কনস্টিটিউশনাল কাউন্সিল। কনস্টিটিউশনাল কাউন্সিলগুলোতে জনগণ ডাইরেক্টলি সে পার্টিসিপেট করবে যে বাংলাদেশে এমন একটা আইন হওয়া উচিত যেখানে রাষ্ট্রের কোনো অধিকার থাকবে না মানবাধিকার লঙ্ঘন করে এমন কোনো আইন করুন। এক লাইন। দুই রকম আইন আসতে পারে, জনগণ চাইতে পারে যে আমরা এমন কোনো আইন বা পলিসি চাই না যাতে আমাদের প্রাণ, প্রকৃতি, পরিবেশ, প্রাণ বৈচিত্র্য এগুলো ধ্বংস হোক। 3 নম্বর, রাষ্ট্র এমন কোনো আইন করতে পারবে না যাতে আমাদের জীবিকা নষ্ট হয়ে যায়। এই ছোট যেই আইনগুলো দরকার জনগণের ইচ্ছা, তার অভিপ্রায়কে ধরে রাখার জন্য গঠনতান্ত্রিক কাউন্সিলে এটা আপনাকে আলোচনা করতে হবে। এই আলোচনার দ্বারা আপনি যখনই আপনি ঢাকায় চলে আসবে, যেটা যাকে আমি বলছি ন্যাশনাল কাউন্সিল বা ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, যে নামই তারা দেখলে কেন, নামটা এখানে ইম্পর্টেন্ট না, কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। সেখানে বসে যারা বিশেষজ্ঞ তারা জনগণের এই অভিপ্রায়টাকে তারা সহজ একটা কনস্টিটিউশনাল ফর্মে এটা তারা লিখবেন। সেই সংবিধানের সাইজ 16 পাতার বেশি হবে না, সিম্পল মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের মতো, খুব ছোট্ট। কারণ জনগণ যেন পরিষ্কার ভাষায় বুঝে, অবদ্ধ যে বাংলা আনিসুজ্জামান অনুবাদ করেছেন, এই ধরনের অবদ্ধ বাংলা ব্যবহার করা যাবে না, সহজ বাংলা যেটা সাধারণ মানুষ বুঝে, এটা তার অধিকার। তাহলে এর দ্বারাই আপনি জনগণকেও গঠন করেন, এই জন্য কথাটা গঠন। এই যে প্রক্রিয়ার কথাটা বললাম, এটা শুধু সংবিধান না, এটা একই সঙ্গে একটা গাঠনিক প্রক্রিয়া, এটা একটা কনস্টিটিউটিং প্রসেস। মানে যে পিপল, যে জনগণটা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়লো, সে নিজেকে পলিটিক্যালি রিকনস্টিটিউট করবার জন্য যে সকল প্রসেসগুলো দরকার সেগুলোকে এনশিওর করাই ডক্টর ইউনূসের দায়, এটা তার দায়িত্ব। এই গণ অভ্যুত্থানের প্রধান হিসেবে এটাই তার কাজ। এবং মনে রাখতে হবে যে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের যে অভিপ্রায়, ধরুন আজকে আমরা যদি সাঈদের কথা বলি বা মুগ্ধের কথা বলি, তাদের মনে তো একটা অভিপ্রায় আছে, এটা লিখিত নাই। তাহলে এই সরকারের প্রধান কাজ হবে অলিখিত যেই অভিপ্রায়টা রয়েছে সমাজে বিভিন্নভাবে অলিখিত আছে, এটাকে লিখিত রূপ দেওয়া, আর তো কিছু নেই। এখন উকিলরা আমাদের সঙ্গে তর্ক করে যে সংবিধান ছাড়া কী করে চলে। এর উত্তরটা খুব সহজ, ইংল্যান্ডে কোনো সংবিধান নেই, লিখিত সংবিধান নেই, নিউজিল্যান্ডের নাই, ইসরায়েলের নাই। ফলে এগুলো উকিলি তর্ক, মানে ফ্যাসিজমের পক্ষে যত রকম যুক্তি দরকার, মানে শেখ হাসিনার এই ফ্যাসিস্ট কনস্টিটিউশনকে টিকিয়ে রাখার জন্য যত রকম আপনার আইন, উকিলি বুদ্ধি, এগুলো হ্যাজ নাথিং টু ডু উইথ জুডিশিয়াল আর্গুমেন্ট অর লিগাল আর্গুমেন্ট অর পলিটিক্যাল আর্গুমেন্ট, এগুলো একান্তই উকিলি বুদ্ধি। যারা আসলে ওই শেখ হাসিনার সুবিধাভোগী, এরাই কিন্তু এই দাবিগুলো করছে। ফলে আমাদেরকে অবশ্যই এদের সম্পর্কে সচেতন থাকতে হবে এবং এই যে গঠনতান্ত্রিক যে প্রক্রিয়ার কথাটা আমরা বললাম, এই প্রক্রিয়াটাকে অনুসরণ করার মধ্য দিয়ে আমরা সকলে যদি অংশগ্রহণ করি, সকলে আমরা খুব দ্রুত বেগে এই জায়গায় পৌঁছাতে পারি। আপনি যখনই এই গঠনতান্ত্রিক কাউন্সিলের পরামর্শগুলো নেবেন, এর মানে হলো জনগণের অভিপ্রায় কথাটা বলছেন, এটা একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট না, জনগণ রিয়েলি পার্টিসিপেট করছে, সে কী চায় সে বলছে, এবং তাকে আপনি সামারাইজ করে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল এটাকে তারা সামারাইজ করবে এবং তারা গণপরিষদ নির্বাচনে যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের কাছে তারা একটা পেশ করবেন এবং তারা একটা খসড়া গঠনতন্ত্র পাশ করবেন। খসড়া গঠনতন্ত্র পাশ করার পরে একটা রেফারেন্ডাম হবে, কারণ জনগণ তো তাদের বক্তব্য দিয়েছে। তারা কি পরিষ্কার মনে করে যে তারা যেসব পরামর্শগুলো দিয়েছে এটা ওই সংবিধানের মধ্যে আছে? ঠিক আছে না, ও হয়তো এমনভাবে কথা বলেছে, ওর দৈনন্দিন জীবনের অভিজ্ঞতাতে কথাটা বলেছে, কিন্তু একটা জুডিশিয়াল ডকুমেন্ট আকারে বা একটা গঠনতন্ত্রের আপনার যে ভাষা হিসাবে হয়তো সে ধরতে পারবে না যে তার ইচ্ছাটা, তার অভিপ্রায়টার সঙ্গে তার মিলটা কোথায়। এই জন্য রেফারেন্ডামও দরকার আছে।
ফলে আপনাকে কনস্টিটিউশনটা পাশ করতে হবে, গঠনতন্ত্রটা গণপরিষদে আপনাকে অবশ্যই পাশ করতে হবে, এবং সেই গঠনতন্ত্র একই সঙ্গে একটা রেফারেন্ডামও জনগণের মধ্যে লাগবে, যেটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে হয়েছে। ওদের যে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, সেকেন্ড অ্যামেন্ডমেন্ট, থার্ড অ্যামেন্ডমেন্ট, এটা হয়েছে জনগণের অভিপ্রায়কে ধারণ করার জন্য, ঠিক আছে না? ফলে আমাদেরকে আমরা সিম্পলি একটা গঠনতন্ত্র চাইছি, একটা সিম্পলি ব্যক্তির স্বাধীনতা, ব্যক্তির মর্যাদা, এটাই চাচ্ছি। এটা কিন্তু বলশেভিক রেভলিউশন না। ফলে অনেকেই কিন্তু যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড জানে, বলে ফরামাদ সাহেব উগ্র বামপন্থা, উনি বোধহয় বলশেভিক বিপ্লবী। নো, বলশেভিক বিপ্লবীর চরিত্র সম্পূর্ণ আলাদা। ওই জায়গায় আমরা যাই নাই। আমাদেরকে এখানে অত্যন্ত পাওয়ারফুল ন্যাশনাল ইকোনমি ডেভেলপ করার উচিত। আমাদের অর্থনৈতিক বিকাশের জন্যে আমাদের যেটা দরকার সেই পলিসি করা, এবং এটা একটা অবশ্যই তার একটা পুঁজিতান্ত্রিক চরিত্র থাকবে, যেটাকে আমরা বলি দ্রুত এবং ত্বরান্বিত বিকাশ। আমাদের অর্থনীতির ভিত্তি, আমরা তো এরকম গরিব থাকতে পারবো না সারা জীবন। আমরা গরিব মানুষকে এক্সপোর্ট করতে পারবো না, এটা আমাদের একমাত্র কি করে আমরা তাদের টাকা দিয়ে আমরা চলতেছি না, এটা বন্ধ করতে হবে। আমাদের এখানে টেকনোলজি লাগবে, আমাদের ছেলেদের পড়াশোনা লাগবে। আজকে চীন দেখেন আমাদের চোখের সামনে কীভাবে বড় হয়ে গেল। 76-এ চীন কোথায় ছিল, আর এখন আজকে চীন কোথায় আছে। ফলে আমাদের তো মডেল হতে পারে চীন। আমরা তো 5 বছর কি 7 বছরের মধ্যে চীনের সমান হতে পারি, শুনতে হাস্যকর লাগতে পারে, কিন্তু এটা খুবই পসিবল যদি আমি আপনাকে যে কথা বলছি সেই কথার মধ্য দিয়ে যদি আমরা এগোই। কারণ জনগণ যখন দেখবে এই রাষ্ট্রটা সে তৈরি করেছে, সে অনেক ত্যাগ স্বীকার করতে রাজি থাকবে, সে স্বীকার করবে এই ত্যাগটা। যদি দেখেন বেনিফিটটা তার চোখের সামনে পাচ্ছে, তার ছেলেটা পড়তে পারতেছে, তার ছেলেটা একটা বড়ো চাকরি পাচ্ছে, কৃষিতে আমার উন্নতি হচ্ছে, আমি খেতে পারছি, শ্রমিকরা দিচ্ছে কম দামে, আমি খাওয়া পাচ্ছি, আমি ইলিশ মাছ দিয়ে দিয়েছি ভারতকে খাওয়ার জন্য, আমার দেশের লোক ইলিশ মাছ খেতে পারছে, আমার নদীগুলোতে বিষ দেওয়া হচ্ছে না, আমার হাওর বিলগুলোতে যথেষ্ট পরিমাণ প্রোটিন আছে, খাদ্য উৎপাদন আমি করতে পারছি। আমি তার পরবর্তীকালে ছোট ছোট টেকনোলজিক্যাল ইনোভেশন যেটা চীন করেছে, জাপান করেছে, আমার মতো এই দেশে টেকনোলজিক্যাল ইনোভেশনের দ্বারা আমরা অতি দ্রুত আমরা একটা ডেভেলপ কান্ট্রিতে পরিণত হব, এবং সেখানে আমাদের এন্টারপ্রিনিয়রদের লাগবে। আমাদের মধ্যে যারা অত্যন্ত ভালো এন্টারপ্রিনিয়র, ধরুন আজকে ইভেন গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে ম্যানেজমেন্ট স্কিলের কথা ধরেন, খুব দুর্বল। আপনি ভারত থেকে লোক এনে আপনি গার্মেন্ট ইন্ডাস্ট্রি চালাচ্ছেন কেন? কেন আমরা আজ পর্যন্ত আমাদের নিজেদের ছেলেদেরকে ওখানে এই 5 লাখ টাকা 6 লাখ টাকা বেতনের চাকরি দিতে পারছি না? এর রিজনটা কি? এর কী কারণ? কারণটা হচ্ছে আমরা তাদের দ্বারা শোষিত হচ্ছি, ঠিক আছে না? এবং আমরা দেখেন এই যে মত প্রকাশের স্বাধীনতা, বড় বড় কথা বলি, কিন্তু আমরা তো প্রেসকে কাজ করতে দিই না। প্রেসকে কাজ কদিন পরে দেখবেন আবারও আগের মতন আইন থেকে যাবে। একটা আইনও কিন্তু বাতিল হয়নি, ঠিক আছে না? একটা আইনও বাতিল হয়নি। তাহলে আমরা এই অভ্যুত্থানের পরে এই রাষ্ট্র দিয়ে করবোটা কি? প্রথমত হলো জনগণের যেই অ্যান্টি ফ্যাসিস্ট সেন্টিমেন্ট, এটা তো এসে গেছে। আমি যেটা চাইছি এখন সেটা হলো এই জনগণের এই ফ্যাসিবাদ বিরোধী, ফ্যাসিস্ট শক্তি বিরোধী তার যে মনের চিন্তা, তার যে অভিপ্রায়, এটাকে জারি রাখা, এটা আমার দায় এখন। বাংলাদেশের বুদ্ধিজীবী হিসেবে এটাই আমার কাজ এখন। পাশাপাশি অন্যদের সঙ্গে নেগোশিয়েট করা, কারণ আমি তো একমাত্র ব্যক্তি নই যে আমার কথা শুনতে হবে। ফলে যারা বলছেন, ধরুন আজকে হাবিবুল আওয়াল সাহেব গণঅভ্যুত্থান বলতে কুদেতা বুঝেন, উনার লেখা পড়বেন, আমি লিখেছি ফেসবুকে, উনি গণঅভ্যুত্থান কুদেতা বোঝেন। কিন্তু গণঅভ্যুত্থান মানে হলো এটা জনগণের সার্বভৌম অভিপ্রায়ের প্রকাশ, খুব সিম্পল ব্যাপার। এটা সামষ্টিক অভিপ্রায়। বিএনপি বলে যে নির্বাচিত সরকার লাগবে, তো বিএনপিকে আমি বারবার বলেছি এই সরকার তো নির্বাচিত, কারণ আপনি যখন ভোটাভুটিতে নির্বাচন করবেন, আপনি মেজরিটির ভোটে নির্বাচন করবেন, আর এই সরকার নির্বাচিত সমস্ত জনগণের দ্বারা, তার চেয়ে তো হায়ার অথরিটি এই সরকারের। তো আপনি ইত্যাদি বলে তো বলবে না যে এরা অনির্বাচিত সরকার। এগুলো কিন্তু ফ্যাসিস্টরা বলে, যেহেতু তারা মনে করে নির্বাচন মানে গণতন্ত্র। নির্বাচন মানে গণতন্ত্র না, এটা তো আমি বারবার বলছি। নির্বাচন হ্যাজ নাথিং টু ডু উইথ ডেমোক্রেসি। ডেমোক্রেসি ফার্স্ট অ্যান্ড সবার আগে সেটা হচ্ছে তার জনগণের অভিপ্রায়ের উপর সে দাঁড়ায়। উই দ্য পিপল অফ বাংলাদেশ বলে, উই দ্য পিপল অফ ইউএসএ, উই দ্য পিপল অফ লেটস ইউরোপ আর ইউএসএ আর ইউকে। তাহলে আমরা এমন একটা গঠনতন্ত্র চাই যেখানে আমরা বলতে পারি উই দ্য পিপল অফ বাংলাদেশ, আমরা বাংলাদেশের জনগণ। এই বাংলাদেশের জনগণ, এই যে আমরা বলছি আমরা, এই জনগণ কিন্তু ফ্যাসিস্ট শক্তি বিরোধী। জনগণে কিন্তু কোনো বিমূর্ত ধারণা না, মানে সকলে জনগণের অন্তর্গত না, কারণ জনগণ লড়াই করেছে ফ্যাসিস্টদের বিরুদ্ধে।
ফলে যারা ফ্যাসিস্ট চিন্তা চেতনা ধারণ করে তারা কিন্তু জনগণ নয়। এখন তাদেরকে যদি আমরা আবার জনগণের মধ্যে অন্তর্ভুক্ত করতে চাই, তার জন্য আমাদের ভিন্ন প্রক্রিয়া লাগবে। সেই প্রক্রিয়াকে নেলসন ম্যান্ডেলা বলেছেন ট্রুথ অ্যান্ড জাস্টিস কমিশন, রিকনসিলিয়েশন। আমরা রিকনসিলিয়েশন বলতে পারি রিকনসিলিয়েশন আর রিকনস্ট্রাকশন কাউন্সিল বানাতে পারি একটা। আমাদের দরকার আছে ওটা, যাতে আমরা আওয়ামী লীগের যারা সত্যিকার অর্থে যারা নাগরিক, যারা দেশকে ভালোবাসেন আর তাদের ক্রিমিনাল, এদেরকে আমরা আলাদা করতে পারি। আমরা ডেফিনেটলি আমরা চাই না কোনো আওয়ামী লীগ যারা দেশের নাগরিক তিনি শুধু আওয়ামী লীগ হওয়ার কারণে তিনি এখন হয়রানির শিকার হন। তাহলে রিকনসিলিয়েশন আমাদের অবশ্যই লাগবে। সেই রিকনসিলিয়েশন প্রসেস তো আমাদের প্রথম দিনই করা উচিত ছিল। প্রথম দিনই যদি করতাম তৎক্ষণাৎ কিন্তু আজকে এই যে গিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের লোকে বলতেছে বিএনপির কর্মী, আমি জানি না সত্য কি মিথ্যা, আপনার সাংবিধান বলবেন, যে তারা বিভিন্ন পদ দখল করছে, তারা তালিকা দিচ্ছে না। তো তালিকা তো হিটলার দিত, এরা ফ্যাসিস্ট এগুলো করে। আমি কেন তালিকা দেবো? সরকার আছে, সরকার বলবে। আমি বড় সরকারের কাছে যেতে পারি, আপনি মামলা দিচ্ছেন, মামলাগুলো মিথ্যা, এই মানুষগুলো টিকবে না। যে কোনো আইনজীবী যারা বোঝেন এগুলো জাস্ট হয়রানির জন্য দিচ্ছেন। অথচ দেখেন আমি আয়নাঘর কোথায় এখনও জানি না, আয়নাঘরের কারোর সঙ্গে কারা জড়িত আমি জানছি না, জানি কিন্তু ধরতে পারছি না। আমরা নাম জানি কিন্তু আমি ধরতে পারছি না। কেন ধরতে পারবেন না? আপনি তো গণঅভ্যুত্থান করেছেন। তাহলে এই যে আপনি একটা তামাশা করছেন জনগণের সঙ্গে, এটা করে তো সরকার টিকতে পারবে না। কারণ জনগণ তো কদিন পরেই বুঝবে যে আপনার এতগুলো আপনি মন্ত্রণালয়, একই জনের কাছে বিভিন্ন মন্ত্রণালয়, এরা কি এতগুলো মন্ত্রণালয় চালাবার জন্য যোগ্য? বাংলাদেশে আর কেউ নাই। আপনি যদি মন্ত্রণালয় চালানোটা এখন প্রধান মনে করেন, ধরেন এখন চালাতে হবে ভালো, তাহলে আপনি বাংলাদেশে আর কেউ নাই, একজনের কাছে 4টা 5টা করে মন্ত্রণালয় দিয়ে রেখেছেন। ভাই কি যুক্তি? এর যুক্তি থাকতে হবে তো। এমন লোককে আপনি দিচ্ছেন সে মন্ত্রণালয়ের দায়িত্ব, সেই বিষয়ে তার কোনো অভিজ্ঞতাই নেই, দে নো নাথিং অ্যাবাউট ইট। তাহলে এটা তো জনগণের সাথে আপনি তামাশা করতে পারেন না। আপনি তো এই তামাশা করতে পারেন না। আপনি ধরুন ঠিক আছে, আপনি আসিফ নজরুলকে নিয়েছেন, আসিফ নজরুল ওয়াজ এ টিচার, তিনি তো এই গণঅভ্যুত্থানে কেউ নন। তো তিনি কেন আজকে ছেলেদেরকে নিয়ে আগে দেখা করিয়েছিলেন এই সেনানায়কের সঙ্গে? তার কি দরকার ছিল? তার তো কোনো দরকার ছিল না। আপনি পুরো গণঅভ্যুত্থানকে আপনি নিয়ে গেছেন বঙ্গভবনে, কেন নিয়েছেন? হোয়াট ডিড ইউ ডু? তাহলে এই জবাবদিহি তো আপনাকে করতে হবে। এবং দেখা যাচ্ছে সমস্ত কিছু বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তারা দিচ্ছেন, তারা নিয়োগ দিচ্ছেন। কেন? এটা তো গণঅভ্যুত্থান, জনগণের সঙ্গে কথা বলতে হবে। আজকে সাংবাদিকদের যদি আপনি বিএসএসে আপনি কোনো একজন ব্যক্তিকে বসাতে চান, যোগ্য ব্যক্তি তো হতে হবে নাকি? আপনি যার কোনো সাংবাদিক কোনো অভিজ্ঞতা নেই তাকে আপনি বাসাসে বসাই দেবেন, এটা কি হলো? জাস্ট বিকজ সে আপনার পছন্দের লোক। আপনি আজকে বাংলা একাডেমি বলুন বা বিভিন্ন জায়গাতে আপনি বসাতে পারেন না। আপনি ঢাকা ইউনিভার্সিটিতে একজন ভিসিকে দিচ্ছেন, খুব ভালো কথা, তো তিনি একটা বিশেষ দলের হলেই তাকে বসা দিতে হবে। আমি বলছি না তো, আমি তার বিরোধিতা বলছি না, বাট এটা জবাবদিহি করতে হবে আপনাকে। আগে তো জবাবদিহিতা ছিল না, বাট ইউ হ্যাভ টু বি ট্রান্সপারেন্ট। হাউ ডিড ইউ ডিসাইড দিস? আপনি কিসের ভিত্তিতে তাকে সিদ্ধান্ত নিতে? ট্রান্সপারেন্ট হন। আরও 10 জনের কথা বলেন, যে আরও আমার 3 জন ছিল, তার মধ্যে আমরা তাদের সঙ্গে আলোচনা করেছি এবং তারা সকলে বলেছেন ইনি যোগ্য ব্যক্তি, ইনি ঠিক মতো হবেন। কার সঙ্গে আলোচনা করেছেন? এবং তিনি আবার বলছেন আমাকে লিয়াজো কমিটি নির্বাচন করে। আরে লিয়াজো কমিটিতে জনগণ না, আমি দেখতে পেয়েছেন, ভয়ঙ্কর ব্যাপার। লিয়াজো কমিটির জনগণ, লিয়াজো কমিটির ছাত্রদের লিয়াজো কমিটি আছে, তারা একটা নাম দিতেই পারে, তাদের নাম দেওয়ার অধিকার আছে, কিন্তু লিয়াজো কমিটির কথা শুনতে হবে আপনাকে। এটা কি বলছে? লিয়াজো, এটা তো গণ অভ্যুত্থান। লিয়াজো কমিটির কন্ট্রিবিউশন এই গণ অভ্যুত্থানকে মোবিলাইজ করার ছাত্ররা সেই মুহূর্তে তারা এই কাজটা করেছে। কিন্তু ছাত্রদের তো একটা পর্যায়ে বুঝতে হবে যে তাদেরকেও সমাজের অন্যান্য জায়গার ক্ষেত্রে যারা অভিজ্ঞ, যারা বোঝে, তাদের সঙ্গে পরামর্শ করার ব্যাপার আছে। এটা তো ছাত্রদের রাষ্ট্র চালাতে যাচ্ছি না আমরা এখানে, আমরা ছাত্রদের অভিপ্রায়টা বাস্তবায়িত করতে যাচ্ছি। এই ডিফারেন্স আমাদেরকে করতে হবে। আপনি একটা তরুণ ছাত্রকে আমলাদের সঙ্গে বসিয়ে দিয়েছেন, ঘাঘু ঘাঘু আমলা, ঠিক আছে, ও যতই সৎ হোক, ও যতই ডেডিকেটেড হোক, আমাদের কারচুপি বুঝবে। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখন দেখেন জনপ্রশাসন, অ্যাডমিনরা শেখ হাসিনার প্রধান হাতিয়ার, ঠিক আছে। অ্যাডমিনরা কিন্তু সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে। আপনি কি মনে করেন ওরা এই অ্যাডমিনকে জাস্ট 2-1টা ছেলে নিয়ন্ত্রণ করতে পারবে, ডিল করতে পারবে? এটা তো ঠিক না। তাহলে আমাদের উচিত হবে, এটা আমি ছাত্রদেরকে বলবো, যে তোমাদের উচিত হবে, আমি এটা বলবো না যে তোমাদের পড়ে যাও, নো,
ইউ রিমেন ভিজিলেন্ট, যাতে তোমাদের অভিপ্রায়টা সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা কেউ না করে। কিন্তু ইতিমধ্যে তো ঘটে গেছে, তোমাদের অভিপ্রায়ের সঙ্গে তো বিশ্বাসঘাতকতা হয়ে গেছে যখন তোমরা চুপ্পুর কাছে শপথ নিয়েছো। কেন তোমরা প্রতিবাদ করোনি? কেন তোমরা প্রতিবাদ করোনি? তাহলে এটার দায়িত্ব ছাত্রদেরকে নিতে হবে। ছাত্রদের না আমরা জানি না, আমাদেরকে এটা হয়েছে না, এটা হবে না, কারণ আমাদের মতো যে দুর্মুখরা আছে না, তো আমরা তো তোমাদেরকে ছাড়বো না, আমাদেরকে জবাবদিহি করতে হবে, কারণ আমরা জনগণের পক্ষে কথা বলছি। তো সেই জন্য আমি বলি যে আমাদেরকে প্রত্যেককে সচেতন হতে হবে, অপরের প্রতি আমাদের সম্মান থাকতে হবে, অপরের কথা শুনতে হবে। আমি যতটুকু আমার সীমা, যতটুকু আমার অবদান করার ততটুকু অবদান দিতে হবে। আমি একজন বুদ্ধিজীবী, আরও যারা চিন্তা করতে সক্ষম, আমি আইন আমার মতো করে বুঝি, বিকজ আমার পলিটিক্যাল আমি আইন পড়ি, ঠিক আছে। হয়তো আমার চেয়ে ভালো একজন আইনজীবী থাকতেই পারেন, ঠিক আছে না। অনেকে বলছে ফরাদ ভাই আপনি একজন সংবিধান বাতিল করে দেবেন, এটা কি ঠিক? আমরা তো একটা সাংবিধানিক ধারাবাহিকতা লাগবে। আমি হ্যাঁ, তাতে মানতে রাজি আছি। তার সাংবিধানিক ধারাবাহিকতা মানে উপায়টা খুব সহজ। সংবিধানই আছে যে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি। সংবিধান মানে কি? সেটা হলো জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি। তো সংবিধানে তো আছে, তাহলে জনগণের পরম অভিব্যক্তি কী আসলে এটা আমরা আলোচনা করি, আর বাকিটা বাদ দিই। তাহলে তো অলরেডি আমরা একটা কী বলছি, আমরা একটা কন্টিনিউটি আমরা বলছি, অসুবিধা নাই কোনো। ফলে আমি তো নেগোশিয়েট করতে রাজি, আমার তো সমস্যা নেই যে আমি সব বলছি আমারটা ঠিক, এটা তো বলছি না। ফলে এতবার আমি পড়ার পরও আপনার সরকারের পক্ষ থেকে কেউ কিন্তু বলছে না যে ফলে আমাদের সামনে ভুল বলছেন। আমি কারো লেখা দেখি না, আপনারা দেখে থাকলে বলবেন আমাকে, আপনি মোর দেন হ্যাপি টু রেসপন্ড। কিন্তু সমাজে আমরা এই তর্কটাই করতে পারছি না। এটা কোনো কথা হলো এত বড় বিপ্লবের পরে? কেন ডক্টর ইউনূস, আমরা যারা আপত্তি করছি যে আমরা সিভিল সোসাইটির সঙ্গে কথা বলতে চাই, তিনি কেন আমাদের সঙ্গে কথা বলছেন না? আমি তাকে অভিযুক্ত করবো এখন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের তার সোশ্যাল বিজনেস তিনি অত্যন্ত জনপ্রিয়, আমরা পছন্দ করি, তাকে ভালোবাসি। তার যে তিনটা যে তিনি নীতির কথা এখন বলছেন, আমরা মনে করি ভালো, উই ক্যান লিভ উইথ ইট। আমরা তার এই 3-0 না হয় বাংলাদেশে ইমপ্লিমেন্ট করব, কিন্তু ইউ হ্যাভ টু লিসেন টু আস। আপনি যেমন করে এটা ব্যাখ্যা করেন, আমি হয়তো তেমন করে ব্যাখ্যা করবো না, বাট ইউ টু লিসেন টু আস। ইট ইজ নট সোশ্যাল বিজনেস। স্টেট ইজ নট সামথিং দ্যাট থ্রু হুইচ ইউ আর জাস্ট রানিং টু ইমপ্লিমেন্ট সোশ্যাল বিজনেস। ইটস এ ফার মোর কমপ্লিকেটেড ইস্যু। ফলে এই যে একটা জটিল একটা প্রতিষ্ঠান, যার একটা লিগ্যাল ভিত্তি লাগে, যার একটা রাজনৈতিক ভিত্তি লাগে, এটাকে তো ইগনোর করলে চলবে না, কারণ তার সঙ্গে বিভিন্ন শক্তি জড়িত, তার মধ্যে নানান বিপদ জড়িত, বিভিন্ন দিক থেকে বিপদ আসছে। প্রথম দিন থেকে একটার পর একটা আপনি প্রতি বিপ্লবী চেষ্টা হচ্ছে, আমি যেটাকে বলি সাংবিধানিক প্রতি বিপ্লব ঘটে গেছে, চেষ্টা হচ্ছে। লাস্ট দেখেছেন আপনারা আনসারদের ঘটনাটা দেখেছেন, ছাত্ররা এসে আনসারদেরকে তাড়াতে কেন? আপনি তো কদিন আগে তো ডিজিএফের একজন প্রধানকে নিয়োজিত করেছেন, তিনি কী করেছিলেন? তিনি এত দেরিতে কি জন্য এলেন? আপনাকে এনএসআই নাই, তিনি কেন আপনাকে তথ্য দিলেন না? তো আমরা তো এটা দেখে বুঝতে পারছি সামথিং ইজ সিরিয়াসলি রং। তাহলে ডক্টর ইউনূসকে আমি বলবো, আপনি অবিলম্বে আপনার সেনানায়কদের সঙ্গে নিয়ে সিভিল সোসাইটি, শুধু আমি না, সিভিল সোসাইটি যারা আপনাকে সহায়তা করছে, স্ট্রেংথেন করছে, সহায়তা করতে চায়, তাদের সঙ্গে আপনি অবিলম্বে কথা বলুন, কারণ সময় খুব দ্রুত বেগে চলে যাচ্ছে। এবং এটার জন্য আমরা সকলে কিন্তু আগামী দিনে অনেক চরম মূল্য দিতে হবে। কয়েক লক্ষ আনসার আছে, এই কয়েক লক্ষ আনসার তো গরিব, তাদের যে দাবি দেওয়া এটা তো সঠিক, তারা কিন্তু দাবি দেওয়া কিন্তু খারাপ কোনো দাবি দিতে চায়নি। শুধু তাই না, দেন কী করেছে আমি বলি আপনাকে, পুলিশরা চলে গেছে চাকরি ছেড়ে। আপনাদের উচিত ছিল 2 দিনের মধ্যে না এলে পলাতক ঘোষণা করা এবং প্রত্যেকে ধরে ধরে এসে জেলে ঢোকানো পুলিশগুলোকে। সবগুলো শেখ হাসিনার আপনার অধীনে ছিল না? এরা গুলি করছে না বাচ্চাদের? এই আনসারগুলোতে তো ওখানে চাকরি দিতে পারতেন, এই গরিব আনসারগুলোকে আপনি তো ওখানে চাকরি দিতে পারতেন, আপনি তো দেন নাই। কেন দেন নাই? আপনি কেন অপেক্ষা করছেন? এই পলাতক পুলিশদেরকে আপনি এখন আনছেন, আপনি আবার সেই স্টেটকে কী বলছেন, আমি রিকনস্ট্রাক্ট করছেন এই ফার্স্ট স্টেট। এই আনসারদের ট্রেনিং দেওয়া খুব সহজ ছিল, এদের একটা ট্রেনিং আছে, ব্যাটালিয়ান আনসার আছে, ঠিক আছে। এখন ছাত্রদের সঙ্গে খেয়াল করেন কত বড় ক্ষতি হয়ে গেছে। ছাত্ররা করেছে, সাহসের সঙ্গে তারা করেছে, কিন্তু কাজটা কি ভালো করেছে? কারণ ছাত্রদের সঙ্গে আপনি আনসারদের যে বিরোধটা তৈরি করলেন, এটা তো আগামী দিনে আরেকটা প্রতি বিপ্লবের বীজ আপনি পুঁতে দিলেন। কেন এই কাজটা করেছেন? এটা তো গরিব মানুষ, ওরা
ওদেরকে বিভ্রান্ত করেছে যে আমরা কি আমরা আটকে রাখবো ওদেরকে। তারা ঠিক কাজ করে না, অন্যায় কাজ করেছে, খারাপ কাজ করেছে, কিন্তু আমি তারা বন্দুক নিয়ে এসছে তাদের মধ্যে কেউ কেউ। তারা বোঝা গেল ওরা ডেফিনেটলি খুব পাওয়ারফুল কোনো একটা শক্তির দ্বারা তারা বিভ্রান্ত হয়েছে বা তারা ভুল পথে নিয়ে চলে গেছে। কিন্তু অল্প কয়েকজনের জন্য তা আপনি আনসারদের, গরিবদেরকে তো আপনি প্রতারিত করতে পারেন না। এবং আপনি অনেককে ধরে নিয়েছেন, তাদের বিরুদ্ধে আপনি মামলা দিয়েছেন। আমি বলব তাদের মামলা খারিজ করে দেওয়া উচিত, তাদেরকে বুঝিয়ে খারিজ করে দেওয়া উচিত এবং তাদের সঙ্গে বসা উচিত, খোলা মনে বসা উচিত। তিনি যদি না পারেন আমরা বসতে রাজি। আমি ব্যাটালিয়ান আনসারদের পক্ষে থাকার কারণে আমি জেলে গেছি, ফলে আই এম ফর দেম। আমি তারা খারাপ কাজ করেছে, কিন্তু খারাপ কাজ বুঝে না বুঝে করেছে কাজটা। অথচ এদেরকে দিয়ে কিন্তু আমরা আজকে বাংলাদেশ আবার রিকনস্ট্রাক্ট করতে পারতাম। গ্রামে গ্রামে, জেলায় জেলায় আইন শৃঙ্খলায় পরিস্থিতি খারাপ হলে এই আনসাররাই আপনার কাজে লাগবে। তাহলে এই যে আপনার একটা বিশৃঙ্খলা, এই যে আপনার কোনো দূরদর্শিতা নাই, আপনার প্রজ্ঞা নাই, আপনি দেশকে একত্রিত করবার আপনার কোনো চেষ্টা নাই, এটা তো ঠিক না। আপনি অনেকগুলো লোককে আপনি ছেড়ে দিচ্ছেন, তাদের পিছনে সুনির্দিষ্ট কেসকে আমরা জানি না। আপনি তো ওটা দেখতে তো হবে যে এদের বিরুদ্ধে কেস থেকে ক্রিমিনাল কেসে সঠিক না বেঠিক। কথা হচ্ছে আপনি সকলে তার রাজনৈতিক কারণে বেরোয়নি। আমি বলছি যে রাজনৈতিক কারণে যারা জেলে গেছেন তাদেরকে একটা কলমের খোঁচায় তাদেরকে একদিনে ছেড়ে দেওয়াটা দরকার ছিল। কিন্তু আইন তো ভিন্ন রকম। আপনি যদি আবারও এই আওয়ামী লীগের সরকার ফিরে আসে, এই মামলাগুলো তো আছে কাগজে কলমে। তাহলে এই লোকগুলোতে যারা আপনি কোনো লিগ্যাল প্রসেস ছাড়া তাদেরকে ছেড়ে দিচ্ছেন, এরা তো আবারও জেলে গিয়ে ঢুকবে। তাহলে এই যে আপনার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই অজ্ঞতা, হ্যাঁ, এই শিথিলতা, এটা তো এই সময় তো ভয়ানক বিপজ্জনক। দ্বিতীয়ত আন্তর্জাতিকভাবে খেয়াল করেন, আন্তর্জাতিক আমরা কত বড় বিপদে আছি। কোনো দেশকে ডক্টর ইউনূস আজকে সোশ্যাল বিজনেসের প্রধান হিসেবে সারা দুনিয়াতে বিখ্যাত, কিন্তু বাংলাদেশের এই যে তিনি একজন উপদেষ্টা হিসেবে, প্রধান উপদেষ্টা হিসেবে, কই তাকে তো কেউ অভিনন্দন জানান দেখেছেন কেউ? কোনো দেশ মনে জানেন। আজকে চীনাদেরও জিজ্ঞেস করলাম তোমরা কেন করছো, তোমাদের তো কোনো সরকার পরিবর্তন নয়, কেউ অভিনন্দন জানান। আপনি তাহলে এই যে আমরা গোলমাল করে ফেলছি যে ডক্টর ইউনূস যিনি সোশ্যাল বিজনেসের হিরো, গ্লোবাল হিরো, নট নেসেসারিলি তিনি এই বাংলাদেশে গণ অভ্যুত্থান পরবর্তী একটি রাষ্ট্রের নেতৃত্বে এসছেন তার জন্য তার উপর হুমড়ি খেয়ে পড়ে। নো, এগুলো অত্যন্ত ভুল ধারণা। এবং এটা ডক্টর ইউনূসকে বুঝতে হবে যে আমরা উই আর ডিলিং উইথ পলিটিক্স হিয়ার, উই আর নট ডুইং সামথিং যেটা একটা সামাজিক ব্যবসা চালাতে বসি নেই আমরা এখানে। ফলে আমাদেরকে সততার সঙ্গে আমাদের নিজের নিজের সীমাবদ্ধতা জেনে পলিটিক্যাল কোশ্চেনকে পলিটিক্যাল অ্যাড্রেস করতে হবে, লিগ্যাল কোশ্চেনকে লিগ্যালি অ্যাড্রেস করতে হবে, এবং উই হ্যাভ টু লার্ন। আমরা যদি না জানি আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। ঠিক আছে, আমি তো কোনো আইনের ছাত্র না, তো হোয়াই আই এম লার্নিং ইট, কারণ এটা সারা বাংলাদেশের জনগণের স্বার্থের সঙ্গে জড়িত, তাদের ভাগ্যের সঙ্গে জড়িত। আমরা এত কষ্ট করে এই জায়গায় এসেছি, আমরা কি আবার পিছিয়ে ফিরে যাব? এটা তো হতে পারে না। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা ডিফারেন্ট দেন ইউএসএ। জাফরি স্যাক্সে যখন বলছে এটা আসলে একটা সিআইএ কু, আমি তার ভাষা বলছি এটা সিআইএ, এটা একটা অভ্যুত্থান করেছে বাংলাদেশ। সরকারের পক্ষ থেকে কোনো কিন্তু উত্তর দেওয়া হয়নি। ঠিক আছে, খেয়াল করেন, এটা কিন্তু ভয়ানক ব্যাপার। আচ্ছা, তাহলে এই কথা যখন বলছে, জাফরি স্যাক্স ভালো মানুষ, কিন্তু এরকম একটা ভালো মানুষ যখন কথা বলছে, এটা তো একই সঙ্গে দিল্লির যে হিন্দুত্ববাদী যে সরকার, এটা তো তারই ভাষ্য। ঠিক আছে না, শেখ হাসিনা দিল্লিতে আছে। তাহলে আপনাকে এমন কিছু বিশেষজ্ঞ আপনার এই সরকার থাকা দরকার যারা এই ভূ রাজনৈতিক স্যাটেলিটিগুলো তারা বুঝতে পারে সামনে আসার আগে। এখন দেখুন দিল্লির ব্যাপারটা খুব সিম্পল। দিল্লিতে যারা রাজনীতি করেন, ইনক্লুডিং বিজেপিরও, তাদের বড় একটা অংশ মনে করে যে বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক ভারতের, এটা ভুল। আপনি ধরুন মাহফুজ আনাম নিজেও অনেকগুলো শোতে ছিলেন, আমি দেখেছি, যদি হয়তো আরও অনেক ভালো তিনি বলতে পারেন, সেটা বড় কথা না, তিনি বলেছেন তার মধ্যে করে ভালো কথা তিনি বলেছেন।
তারা মনে করে যে বাংলাদেশের সঙ্গে আমাদের আসলে একটা পিপল টু পিপল সম্পর্ক থাকা দরকার। তাহলে এটাকে তো আমাদেরকে ধরতে হবে, এটা ইম্পর্টেন্ট, আমাদের সিকিউরিটির জন্য ইম্পর্টেন্ট। ভারতের জনগণের মধ্যে যে ভুল ধারণা আছে, এখানে সংখ্যালঘুদের সকলে মারতেছে, আমরা সংখ্যালঘু নির্যাতন চলছে, এটা বন্ধ করার জন্য তাদের সঙ্গে একটা সম্পর্ক আমাদের ভালো করা দরকার। ইতিমধ্যে খেয়াল করেন, মমতা একটা মাত্র কথা বলেছে, কি বলেছে? যে যদি বাংলাদেশ থেকে কেউ ঠকঠক করে আমি দরজা খুলে দেব। এখন মমতাকে উৎখাত করার জন্য বিজেপি আপনার দেখেন কী করছে, এবং আমি জানি না মমতার সেজন্য টিকতে পারবে কিনা। তাহলে এটাতে বুঝতে পারছি যে দিল্লি এই কাজটা করছে। তাহলে একদিকে আপনি দেখবেন যে দিল্লি তার যে নীতি, সেখানে একটা পরিবর্তনের ইতিবাচক দিক দেখছি। অন্যদিকে যারা এতকাল বাংলাদেশে বিভিন্নভাবে বাংলাদেশে তাদের পরাধীন রেখেছে, বাংলাদেশের অর্থনৈতিক বিকাশে তারা বাধা দিয়েছে, কোনো ট্রেড ডেফিসিট সবচেয়ে বেশি ইন্ডিয়ার সঙ্গে আমাদের, এরা আমাদের কিচ্ছু আমাদের করতে দেয়নি। তাহলে তারা কিন্তু চাচ্ছে কোনোভাবেই বাংলাদেশের সঙ্গে যেন আমাদের হাতছাড়া না হয়ে যায়। কারণ এটার সঙ্গে আপনার কানেক্টিভিটি, সোকল বা করিডোর বলেন, এটা জড়িত, নানানভাবে বাংলাদেশ থেকে অর্থ পাচার করা জড়িত, আপনার লিগালি ইললিগালি। তার সেই বেনিফিটটা পাচ্ছে। আর সবচেয়ে বড় বেনিফিটে তারা পাচ্ছে, তাদের এই পূর্ব সীমান্তে তাদের পাহারা দিতে হচ্ছে না, এখানে উলফা নাই, এখানে কোনো উগ্রপন্থী নাই, তারপরে কিন্তু তাদের কাঁটাতার আছে। তারা তো অ্যাজ এ পজিটিভ জেস্চার আকারে কাঁটাতারের ব্যাটারি তুলে দিতে পারত, তারা এটা করেনি। ঠিক আছে না, তারা তো করে নাই। অমিত শাহের আমাদের সম্পর্কে যে উই পোকা কনসেপ্টটা, এটা তো পুরো মাত্রায় আছে। তারা তো মুসলমানদেরকে তারা ঘৃণা করছে, এবং তারা বলছে এখান থেকে হিন্দুরা গেলে জায়গা দেবে, কিন্তু মুসলমানদের জায়গা দেবে না। আরে এই পর্যন্ত শরণার্থী তো সব মুসলমানরা গেছে, হিন্দু তো একটা যায়নি, খুব কম গেছে। ওরাই বলছে, ভারতেরই যারা বিভিন্ন সরকারি পদে আছেন, যারা বিভিন্ন সাংবাদিক যারা, তারা বলছে যারা শরণার্থী হিসেবে এসছেন এদের অধিকাংশই কিন্তু মুসলিম, হিন্দু না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের সঙ্গে সম্পর্কটা ভালো করবার, ইতিবাচক করবার সুযোগ আছে প্রচুর আমাদের। এই সুযোগটা তো আমাদের গ্রহণ করতে হবে। সেই সুযোগটা গ্রহণ করতে হলে ভূ রাজনীতি, আঞ্চলিক যে সকল দ্বন্দ্ব, যে বিরোধগুলো আছে, এটা পলিটিক্যালি বোঝার ব্যাপার আছে। এটা সিম্পলি আমার খাইশ থাকলে হচ্ছে না, বা এই যে ভারত বিরোধিতাটাকে অ্যাবস্ট্রাক্টলি করলে হচ্ছে না। ভারতের কী আমি অপছন্দ করি এটা সুনির্দিষ্টভাবে বলতে হবে আমাকে। আপনি কোনো সতর্কতা না দিয়ে পানি ছেড়ে দিলেন, কথা খেয়াল করুন। এখন ভারতীয়রা বলছে, ফরহাদ সাহেব আপনি এটা কেন বলছেন? আমরা তো এমনি পানি ছেড়ে উঠে যায়, আপনার কি বলে পানি বেশি হয়ে গেলে। তো আমি খালি বলছি, আপনাদের এই যে পানি উঠে গেল রাত্রেবেলা, আপনাদের যে পানিটা বিপদসীমা অতিক্রম করে গেছে আপনাদের সেই ড্যামে, এটা রাত্রে হলো, দিনে হলো না কেন? তা আমরা এত বোকা ভাবেন কেন আমাদের? কারণ আপনি দেখেন তারা কিন্তু তুলেছে রাত্রেবেলা। তখন এই গ্রামের মানুষরা বলছে যে আমরা তো রাত্রে পানি এসতে আমরা তো হচ্চকিত খেয়ে গেছি, আমরা যে কোথাও দিয়ে যাবো, কোথাও যে আমরা যে একটা আশ্রয় নেব, তার তো কোনো সুযোগ আপনি দেননি। তারা আপনি চেয়েছেন এটা, কিন্তু ভাগ্য ভালো এটা সাপে বড় হয়েছে, কারণ জনগণ ঐক্যবদ্ধ হয়ে গেছে, এবং তারা এই আপনার বন্যাকে তারা মোকাবেলা করছে। ফলে আমি বাংলাদেশের একটা নাগরিক হিসেবে আমি এই বাংলাদেশের জনগণের জন্য যারা এইভাবে এই বন্যাকে মোকাবেলা করেছে একসঙ্গে, আমি খুবই গর্ববোধ করছি। এটা একটা অসাধারণ ব্যাপার। গণ অভ্যুত্থান এক ধরনের অসাধারণ ব্যাপার ছিল, অভূতপূর্ব ব্যাপার ছিল। এই যে বন্যা মোকাবেলা করার জন্য সকলে একসঙ্গে, খেয়াল করেন আমরা কিন্তু কোনো বিদেশি সাহায্য পাইনি, খেয়াল করেছেন? কোনো বিদেশি সাহায্য পাইনি। এটার কারণ কি পাইনি? ফর এ সিম্পল রিজন, খুব সহজ যুক্তি। সাউথে, গ্লোবাল সাউথে ভারত একমাত্র দেশ যার সঙ্গে ইসরায়েলের সম্পর্ক আছে। ভারত একমাত্র দেশ যে ইসরায়েলের মিত্র, এবং ভারত এবং ইসরায়েল বাংলাদেশে আরেকটা কাশ্মীর বানাতে চায়, আর তো কোনো যুক্তি নেই। ফলে যেভাবে হোক না কেন আমরা যতই এফোর্টস দেই, তারা কিছুতেই আমাদেরকে মাথা তুলতে দেবে না। এটা কেমন কথা? এটা তো ভারতের স্বার্থের অনুকূলে না, ভারতের স্বার্থের পক্ষে এটা যায় না। কারণ এটার ফলে কি হবে, ডক্টর ইউনূস তো বলেছেন একবার যে বাংলাদেশ যদি অস্থিতিশীল হয় এটা তো ভারতেও হবে। এটা ভারতের কোথায়, ভারতে এটা ভালো। কিন্তু আমি সারা পৃথিবীর ধনী দেশগুলোকে, যারা কোটি কোটি টাকা যুদ্ধের জন্য ব্যয় করে এবং বিরাট বিরাট কথা বলে,
আজকে এই বন্যার জন্য আমরা তাদের কোনো সহায়তা দেখি নাই। এটা স্যাড। আমরা এই যে দেন নেই, তার মানে জনগণ নিজের উপর দাঁড়াক, এটা আপনারা হতে দেবেন না। এবং বাংলাদেশের জনগণকে আমি বলি যে এখান থেকে শিক্ষা গ্রহণ করুন। আমাদের কেউ নেই, আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে। কেউই আমাদেরকে হাত ধরে টেনে তুলবে না, এই বন্যা ভেসে গেল না। ফলে আমাদেরকে অবশ্যই এমন একটা জায়গায় পৌঁছাতে হবে যাতে জনগণের একটা ঐক্য, শক্তিশালী ঐক্য ভিত্তিতে আমরা এগোতে পারি। এইখানে আমি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমার বিরাট বিভেদ আছে। তারা বলেন যে তারাই সংস্কার করবেন। না, তারা সংস্কার করবেন না, তারা তো জনগণের অংশ, সংস্কার করবে জনগণ। আপনারা জনগণকে সহায়তা করবেন। রাজনৈতিক দলগুলো যদি বাংলাদেশের ভালো করত, আজকে তো আমরা এই জায়গায় পৌঁছতাম না, দরকার ছিল না আপনাকে। এবং রাজনৈতিক দলগুলো জনগণের ঊর্ধ্বে নয়, এটা হলো গণতন্ত্রের প্রথম লাইন, প্রথম কথা। রাজনৈতিক দলগুলো জনগণ থেকে আলাদাও নয় এবং জনগণের ঊর্ধ্বেও নয়, আপনারা জনগণের অধীনে। ফলে আজকে এই যে গণ অভ্যুত্থানটা ঘটলো, এই গণ অভ্যুত্থানে কিন্তু আপনারা হাজির রয়েছেন। আজকে বিএনপির সমর্থন ছাড়া, জামাত ইসলামের সমর্থন ছাড়া, কি আপনি খেলাফত মজলিস কিংবা চরমনের পীর তাদের সমর্থন ছাড়া, আজকে যারা প্রবাসীরা তারা সমর্থন ছাড়া এই গণ অভ্যুত্থান তো সফল হতো না। তাহলে আমরা সকলেই তো ক্ষমতায় আছি, আমরা সকলেই ক্ষমতায়। তো আপনি রাজনৈতিক দল আকারে ক্ষমতা থাকতে চান কেন? লুটপাট করার জন্য? আওয়ামী লীগ লুটপাট করেছে, আপনি আবার দল ভাঙিয়ে আপনারা লুটপাট করেন তার জন্য? কিন্তু যদি আপনি জনগণকে চান তাহলে বিনয়ী হন, জনগণের অধীনে থাকেন এবং জনগণকে বলেন আমাদের এখন একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করাটা জরুরি। সেই ক্ষেত্রে আমরা জনগণকে সহায়তা করব এবং একই সঙ্গে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করব। এবং আমরা মনে করি যেহেতু গণঅভ্যুত্থান হয়ে গেছে, এখনই আমরা এই তথাকথিত এই শেখ হাসিনার যে সংবিধান, এটাকে বাতিল এবং চুকপুকে আমরা বাতিল করে আমরা ডক্টর ইউনূসকে আমাদের সকলের প্রধান আকারে হাজির করি। আমরা একটা যেন তিনি একটা স্বৈরতান্ত্রিক না হয়ে যান, যাকে তাকে মন্ত্রণালয়ে বসাতে না পারেন। আমরা একটা রিকনসিলিয়েশন এবং রিকনস্ট্রাকশন কাউন্সিল করি, যেখানে রাজনৈতিক দলগুলো থাকবে, তাদের সঙ্গে পরামর্শ করি আমরা থাকব। এবং আমাদের কাজ হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপ না করা, কিন্তু তারা যদি জনগণের অভিপ্রায়ের বিরুদ্ধে যায় সেখানে তাদেরকে হস্তক্ষেপ করা এবং তাদের কিছু করতে না দেওয়া। এবং যারা ফ্যাসিস্ট শক্তি, যারা এখনও পর্যন্ত বাংলাদেশে তারা রয়ে গেছে অক্ষত অবস্থায়, আমলা আকারে রয়ে গেছে, পুলিশ আকারে রয়ে গেছে, জেনারেল আকারে সেনাবাহিনীর মধ্যে রয়ে গেছে, তাদের ব্যাপারে আমাদের ঐক্যবদ্ধভাবে তাদেরকে যেন মোকাবেলা করতে পারি, এটা যেন আমরা সকলে করতে পারি। এটা আমরা রাজনৈতিক দলগুলোর কাছে এটা চাই। এটাই উচিত তাদের রাজনৈতিক দলের যারা কর্মী তাদেরকে বোঝানো যে এটাই সত্যিকারের একটা গণতন্ত্রের পথ। ফলে এটা যদি আমরা সহায়তা করি, 1 বছরের বেশি লাগের কথা না। কেন আমরা তো জানি কি চাই, আমরা শুধু জনগণকে অংশগ্রহণ করা। জনগণকে অংশগ্রহণ করাইলে সেখানে রাজনৈতিক দল অন্তর্ভুক্ত থাকে। আপনি রাজনৈতিক দল তো বাদ যাচ্ছেন। আপনি আজকে যদি উপজেলায় একটা গঠনতান্ত্রিক কাউন্সিল করেন, তো সেখানে রাজনৈতিক দলই থাকবে, আর কে থাকবে? তারাই তো বলবেন জনগণের পক্ষে। তাহলে রাজনৈতিক দলকে অন্তর্ভুক্ত করে নেওয়াটা এখন খুব গুরুত্বপূর্ণ কাজ। তাদেরকে বাইরে রাখা যাবে না, তাদেরকে এই নতুন রাষ্ট্র গঠনে তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। সে অন্তর্ভুক্ত করবার ভালো পথ কী হতে পারে, তারা পরামর্শ দিতে পারেন। আমি এরকম করে ভেবেছি, তাদের হয়তো আরও ভালো চিন্তা থাকতে পারে। তো আমরা আসেন কথা বলি। আমি সব রাজনৈতিক দলকে বলবো, আসেন আমরা কথা বলি। আপনারা একটা সেমিনার ডাকেন না, বা বলেন আমাকে বলেন, আমরা একটা সেমিনার ডাকি, আমরা শুনি, আমরা কথা বলি। কারণ এটা আমাদের সকলের সমস্যা, এটা কোনো বিশেষ একটা রাজনৈতিক দলের সমস্যা না। ফলে এটার মধ্যে আমরা আশা করি এই জায়গায় যখন আমরা যেতে পারবো, আমরা খুব দ্রুত বেগে আশা করি এই সমস্যার সমাধান করতে পারবো। রোডম্যাপ তো রাজনৈতিক দলগুলো দেবে। তারা বলতেছে রোডম্যাপ কেন চাও তুমি এখানে? তুমি একটা রোডম্যাপ দিতে পারো না কেন? তুমি একটা রোডম্যাপ দাও। আমরা তো বলছি জনগণের অভিপ্রায় একটা, এবং আমি তো একটা রোডম্যাপ দিচ্ছি, তোমাদেরকে পরিষ্কার রোডম্যাপ দিচ্ছি। তুমি যদি মনে করো এটা তোমার কাছে পছন্দ না, তো তুমি একটা দাও। আমি তো এই সরকারের প্রতি নির্ভরশীল নাই, এটা আমার সরকার বটে, কিন্তু আমার অভিপ্রায় তো আমি প্রকাশ করবো না, জনগণের অভিপ্রায়। ফলে আমার পক্ষে তো আমি দেখতেছি এই যে কথাবার্তা বলতেছি, লোক তো তার মানে আমাকে তারা সমর্থন করছে। নইলে তো
আপনি তো একটা ক্লিয়ার রোড ম্যাপ দিচ্ছেন, কিন্তু সরকার কিন্তু এরকম দিচ্ছে না। কেন দেবে সরকার? মানে মানে আপনার যেমন একটা প্ল্যান যে ঠিক আছে, এইভাবে জি আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমরা সরকারের সমালোচনা করি তার জন্য, আমি তো করছি তাই। কিন্তু যদি রাজনৈতিক দলগুলো বলে যে আপনারা একটা রোড ম্যাপ দেন, আপনারা দিতে পারছেন না কেন? আপনারা একটা রোড ম্যাপ দেন, দেখি আপনাদের রোড ম্যাপটা কেমন। আসেন না, আমরা আলোচনা করি। আপনি যে সব একদিকে বলবেন যে ওরা রোড ম্যাপ দেখ, আবার বলেন যে আমরাই সংস্কার করব, তো এটা তো সবিরোধী কথা হলো। আপনি রোড ম্যাপ দিতে পারেন না, আবার সংস্কার কী করে করবেন? আপনার তো এই পর্যন্ত আমি বিএনপির তাদের যে তথাকথিত রাষ্ট্র মেরামতের রূপরেখা 7 কিস্তির সমালোচনা করেছি, 7 কিস্তি সমালোচনা করেছি, আমার ওয়েবসাইটে এটা আছে। আপনি তো কোনো বিএনপির কোনো লোককে আমার সে সমালোচনার বিপক্ষেতে কোনো লেখা লিখতে দেখি নেই। তাহলে আপনার জনগণের কোনো কথা শুনবেন না, জনগণের কোনো সমালোচনা শুনবেন না, আবার দাবি করবেন যে আপনি এই সরকার রোডম্যাপ দিক। আপনি রোডম্যাপ দিতে পারেন না, কিন্তু দাবি করবেন আপনি রাজনৈতিক দল। তো আপনি কিসের রাজনৈতিক দল? রোডম্যাপ দিন। আপনি যদি বলবেন না রোডম্যাপ ও দিক, আপনি বলেন। আপনি বলে তো আপনিই তো নেতৃত্বে আসবেন, আপনি কে লোকে ভোট দেবে? আমরা এই সরকারে বাদ দিয়ে আপনাকে বসাবো ক্ষমতায়? এই সরকার তো জনগণের অভিপ্রায় আকারে এসছে, তো আপনিও জনগণের অভিপ্রায় ধারণ করেন, আপনাকে আমরা ক্ষমতায় বসাই, আমাদের কোনো সমস্যা নেই। তাহলে জনগণ তো এই চোখেই দেখবে। কিন্তু রাজনৈতিক দলগুলো যদি দাবি করে যে রাজনীতি করার অধিকার ওদের, এবং এটা তো ঠিক না, তারা তো জনগণের ঊর্ধ্বে না, তারা জনগণের অধীন। তো এই ধারণাগুলো আমাদের সমাজে পরিষ্কার করতে হবে। জি, আমাদের সমাজের মধ্যে দেখুন কনসেপচুয়ালি কী প্রবলেম, ইন্টেলেকচুয়ালদের মধ্যে রাষ্ট্র এবং সরকারের পার্থক্য বোঝে না। রাষ্ট্র এক জিনিস আর সরকার আলাদা। রাষ্ট্র গঠন করতে হবে আগে, সরকার এখন যে আছে সরকার থাকতে পারে না থাকতে পারে, কিছু ম্যাটার করে না। তাহলে রাষ্ট্র গঠন করার জন্য যে ধরনের সরকার দরকার, ওই ধরনের সরকার আমার এখন দরকার। মন্ত্রণালয় চালানোর জন্য দরকার নাই, ওখানে তো সেক্রেটারি এখনই আছে, অসুবিধা নেই কোনো। কিন্তু যেসব দুর্নীতি বা সেক্রেটারি বড় বড় প্রকল্পের টাকা খেয়েছে এবং সেই টাকা আওয়ামী লীগে পাচার করেছে, এরা তো আছে এখনো। অ্যাডমিন যারা আছে আমাদের মধ্যে, অ্যাডমিনকে বদলাতে হবে। অ্যাডমিন তো শেখ হাসিনার যে শাসন ব্যবস্থার অত্যন্ত ঘনিষ্ঠ ছিল, তারা ছিল না? তাহলে এটা ধরে ধরে তাদেরকে বসাচ্ছেন কেন একই জায়গায়? আপনি বদলাচ্ছেন না কি জন্য? ইয়াং যারা আমলা হয়েছে তাদেরকে প্রমোশন দিলে গণঅভ্যুত্থানে কী সমস্যা আমাদের? আপনি একটা ছেলে 30 বছর 32 বছর হয়েছে, ইফ হি ইজ ক্যাপেবল, ও তো সেক্রেটারি হওয়ার যোগ্য হতেই পারে। যেহেতু তোমরা পারো নাই, তোমরা দুর্নীতিবাজ ছিল, তাহলে ওদেরকে প্রপার সুযোগ দাও। বহু অ্যাডমিন আছে তরুণ, নতুন করে বিশেষ পরীক্ষা নাও 1 সপ্তাহের মধ্যে। যদি তরুণ দরকার পড়ে পরীক্ষা নাও 1 সপ্তাহের মধ্যে, বা পুরনো যারা পরীক্ষা দিয়েছে ওখান থেকে নতুন কর্মীদের নাও। আমাদের এমনিতে বেকার সমস্যা আছে। তাহলে যেসব দুর্নীতিবাজ আছে এখন, এদেরকে ইমিডিয়েটলি বাদ দাও। এটাই তো অভ্যুত্থানের মানে। অভ্যুত্থান তো আমি এমনি হাওয়ায় আগের লোকগুলিকে রাখার জন্য একজনকে এক মন্ত্রণালয়, একই সেম দুর্নীতিবাজ, এক মন্ত্রণালয় থেকে আপনি আরেক মন্ত্রণালয়ে পাঠাচ্ছেন। আরে আমরা বোকা নাকি? আমরা এত বোকা নাকি? তাহলে এগুলো করবেন না। কারণ এই বাংলাদেশ, আমি সকলকে একটু বলতে চাই বিনয়ের সঙ্গে, এই বাংলাদেশ আগের বাংলাদেশ নাই। ফলে আপনারা যেটা করছেন, আপনারা কিন্তু নিজের কবর নিজেরা খুঁড়ছেন এবং বাংলাদেশেও কিন্তু বিপদের দিকে নিয়ে যাচ্ছেন। কারণ এটা একটা সংঘাতের দিকে নিয়ে যাচ্ছেন আপনারা। এই সংঘাতের কোনো দরকার ছিল না। ফলে সেই সংঘাতটা কমাবার একমাত্র উপায় হচ্ছে কথা বলা, খোলা মনে কথা বলা। আমি যদি ভুল করি বলেন, আমি মেনে নেব, কান ধরে দরজার উপর নাড়বো যে আপনি ভুল, আমি ভুল করেছি, ঠিক হয় না, আমার চেয়ে ভালো পরামর্শ দেবার লোক আছে। আমার তো সমস্যা না, আমি জনগণের অংশ, আমার একটা মাত্র ভয়েস। কিন্তু আমি যদি সঠিক বলি তাহলে আমার কাছে শুনবেন না কেন? আমি তো জনগণের অংশ। আপনি তো বলেছি জনগণের সার্বভৌম অভিপ্রায়। আমি যদি জনগণের অভিপ্রায় ধারণ করি তো আমার কথা আপনি শুনবেন না কোন দুঃখে? আমি তো ব্যক্তি না, আমি তো ব্যক্তি আকারে কথা বলছি না। আমার যে পরামর্শ, আপনি যে রোডম্যাপের কথা বলছেন, এই রোডম্যাপ যদি জনগণ মানে, তাহলে স্বভাবতই জনগণের সার্বভৌম অভিপ্রায় আমি ধারণ করি। তাহলে এটা তো বাস্তবায়িত করা আপনার দায়, বা শোনা অন্তত আপনার দায়। তো আমি এতদিন এই কথাগুলো বলে যাচ্ছি, কই আমি তো দেখি নাই কেউ বলছে যে ফরমাদেশ আপনি ঠিক বলেন নাই, বা আপনি ঠিক বলেছেন, আসে একটু কথা বলি।
আপনার কথা এখানে ভুল আছে, এটাকে একটু সংস্কার করি, আসেন আমরা সকলে মিলে দেখি রাষ্ট্রটাকে আমরা কীভাবে সুপথে আমরা নিতে পারি। আমাদের ভূরাজনৈতিক জটিলতা অনেক গভীর, ফলে সেটা মনে রেখে আমাদের প্রত্যেকটা পদক্ষেপ নিতে হবে। আজকে চীনারা কম্পিট করছে বাংলাদেশে, মার্কিন যুক্তরাষ্ট্র কম্পিট করছে, দিল্লি কম্পিট করছে। এই যে প্রতিযোগিতার মধ্যে আমরা পড়েছি, এই প্রতিযোগিতা বেরোবে কী করে? খেয়াল করেন, পেন্টাগন, আমেরিকা আছে, পেন্টাগন এখন বক্তব্য দিচ্ছে, বিকজ ব্লু ওয়াটারের উপর তার আধিপত্য সে কায়েম করতে যায়। ঠিক আছে, পেন্টাগন কেন বক্তব্য দেবে? তোমার তো বলার দরকার নেই, কারণ পেন্টাগন যদি এখানে মনে করে সে ব্লু ওয়াটার কন্ট্রোল চায়, ইন্ডিয়ার বিরুদ্ধে বাংলাদেশকে সে হাত মোচড়ে নিয়ে নেবে। আমি তো ইন্ডিয়ার সঙ্গে এই মুহূর্তে কোনো ঝগড়া করা আমার দায়িত্ব নয়। ইন্ডিয়াতে কিছু জেনুইন তার কিছু উদ্বিগ্নতা আছে, উৎকণ্ঠা, তার সিকিউরিটি উৎকণ্ঠা আছে। ফলে বাংলাদেশকে অবশ্যই তার যে নিরাপত্তার যে উৎকণ্ঠা, যে উদ্বিগ্নতা আছে, এটাকে অ্যাড্রেস করতে হবে। আপনি তো, এটা তো রাষ্ট্র, একটা জনগণ, বিশাল একটা জনগণ, তাকে তো বুঝাতে হবে যে তোমার যে উৎকণ্ঠা, তোমার যে উদ্বিগ্নতা, এটা আমি অ্যাড্রেস করবো। আমি কখনোই এমন কিছু করবো না যাতে তুমি উদ্বিগ্ন না হও, কিন্তু তুমি আমার প্রতি যে অবিচার করছো আজকে অর্থনৈতিক ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে ক্রমাগত, এই আমাকে একবার পানি ছেড়ে দাও, একবার তুমি ওই 15 অগাস্টের কথা বলে এখানে হামলা চালাবার চেষ্টা করো, নানা রকম ষড়যন্ত্র করছো, এগুলো বন্ধ করো, এগুলো ভালো না। আমি এটা যদি করো, এটা তোমার জন্যই ক্ষতিকর হবে। আমি মনে করি যে ভারতও বিচক্ষণ মানুষ আছে, আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্র বিচক্ষণ মানুষ আছে, আমি মনে করি প্রত্যেকটি দেশে বিচক্ষণ মানুষ আছে। আমরা একটা 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 বৃহৎ ভিলেজ বলতে পারেন, হ্যাঁ, গ্লোবালাইজেশনের যে যুগে এটা বড় একটা গ্রামে বাস করি, এবং পরস্পরকে বোঝা এবং পরস্পরের বোঝাবুঝির ভিত্তিতে বাংলাদেশকে একটা সঠিক পথে নিয়ে যাওয়াটা মোটেও কঠিন না। আমাদের দরকার প্রজ্ঞা, বুদ্ধি এবং কিছু হোমওয়ার্ক, পরিশ্রম। আমি মনে করি, আমার নিজের ধারণা, আমি তো ছাত্রদের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে চিনি, মোটামুটি যারা দেশ সম্পর্কে ভাবে, বড় কিছু ভাবে, তাদের মধ্যে অ্যান্টি ভারত কোনো, যেটা আমরা একদমই অ্যাবস্ট্রাক্টলি অ্যান্টি ভারত, কোনো অযৌক্তিক অ্যান্টি ভারত এরকম কোনো সেন্টিমেন্ট নাই। আমি অন্তত যাদেরকে দেখেছি আমি নাই। ভারতের মুসলমানদের প্রতি তার যে অবিচার, তার যে অন্যায়, এর জন্য অনেকের ক্ষোভ আছে, এবং এই ক্ষোভটা ন্যায্য, এই ক্ষোভটা ন্যায্য। দেখেন, ভারত বলতে যে শরণার্থী নেবে, হিন্দু হলে নেবে, বৌদ্ধ হলে নেবে, জৈন হলে নেবে, খ্রিস্টান হলে নেবে, কিন্তু মুসলমান নেবে না, খ্রিস্টান নেবে না, মুসলমান নেবে না। কেন? শরণার্থী তো এটা আন্তর্জাতিক আইনের শরণার্থী আশ্রয় দেবে না কেন? আমরা তো রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। তাহলে এই যে মুসলমানদের প্রতি তাদের যে ঘৃণা, এই ঘৃণার প্রতিক্রিয়া আমরা বাংলাদেশে দেখি। তাহলে এই ঘৃণাকে বাংলাদেশের প্রশমন করার একমাত্র উপায় ভারতের ঘৃণা কমানো। ঠিক আছে, ভারত যদি এই ঘৃণা চালু রাখে, এটা ভারতের জন্য ভালো হবে না। কেন ভালো হবে না? কারণ স্বভাবতই আমরাদের মতন যারা চাই কোনো প্রকার দ্বন্দ্ব হোক, এবং আমাদের জন্য একটা বৃহত্তর উপমহাদেশ যেখানে আমরা শান্তিতে বসবাস করতে পারি, এটা আমাদের জন্য সবচেয়ে আদর্শ। কিন্তু যদি এই অবস্থাতে ভারত টিকিয়ে রাখে, স্বভাবতই যথেষ্ট শক্তি আছে বাংলাদেশে, একটা শক্তি আছে যারা এই ভারত বিরোধিতার নামে দে ক্যান মোবিলাইজ দ্য পিপল, দে আর ক্যাপেবল। এই অবস্থা যেন ভারতের যারা পলিসি মেকার, তারা যেন এটা না করেন, এটা তাদের দায়িত্ব। বাংলাদেশে যদি এরকম কিছু হয়, এটার জন্য আগাগোড়া 100 ভাগ ভারত দায়ী হবে। ভারতকে অবশ্যই বদলাতে হবে। ভারত বদলাবে না এবং মুসলিম বিদ্বেষ সে জারি রাখবে, আর আশা করবে বাংলাদেশে কোনো ভারত বিরোধিতা হবে না, না, এটা আশা করাটা বাতুলতা। ফলে এটা বদলালে এটা খুবই সহজ হবে। পশ্চিম বাংলার সঙ্গে আমাদের ভাষার সম্পর্ক আছে, সংস্কৃতির সম্পর্ক আছে, আমাদের মধ্যে আসা যাওয়া থাকবে। ঠিক আছে, আমরা কালচার অনুষ্ঠান করতে পারি, আসা যাওয়া বাড়াতে পারি। ঠিক আছে, কলকাতা যদি মনে করে যে ওদের ভাষাটা একমাত্র বাংলা ভাষা, না, এটা হবে না। তোমরা ছিলা কলোনিয়াল আমলে, সারা দুনিয়ার বাঙালিদের রাজধানীর নাম ঢাকা, এটা তোমাদের মানতে হবে। আমরা পাকিস্তান আমলে তোমাদেরকে রাজধানী মেনেছি না? তাহলে তোমাদেরকে মানতে হবে যে রাজধানী ঢাকা। তোমাদের শ্যামাপ্রসাদ বাবু যদি ভুল করে আজকে বাংলা ভাগ করে থাকে, এটা তোমাদের দোষ, আমরা তো করিনি। এটা বাংলাদেশের মুসলমান তো দেশ ভাগ করতে চায়নি, সোহরাওয়ার্দী চান নাই, শরৎ বসু চাননি,
এমনকি জিন্নাও চাননি। তো তোমরা ভাগ করেছো, তাহলে আমাদের বাংলাদেশে তো অতি সহজে একটা ইউনাইটেড বেঙ্গল হতে পারতো, একটা ফেডারেল স্টেট হতে পারতো, দুটো স্বাধীন রাজ্য একসঙ্গে থাকতে পারতো। কিন্তু আমরা ভারতীয় হয়েছে কেন? যেহেতু আমরা হিন্দু থাকতে চেয়েছি, আর তো কিছু না। তোমাদের ভারতীয়তা তো সেকুলার না, এটা হিন্দুত্ববাদের আরেক নাম। ভারতীয়, এটা আমি বলি না, এটা পার্থ চট্টোপাধ্যায়ের মধ্যে লোকে বলে। ভারতীয়তা আরেক নাম হলো হিন্দুত্ববাদ। তো তোমরা হিন্দুত্ববাদী থেকেছো। আমরা তো পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে আমাদের বিন্দুমাত্র দেরি হয়নি। তাহলে আমাদেরকে কেন তোমরা মৌলবাদী বলো? আমাদেরকে কেন তোমরা ইসলামপন্থী বলো? আমাদের বাংলা ভাষা নিয়ে আসছে, আমাদের সংস্কৃতি নিয়ে আসে, এবং ইসলাম আমাদের ধর্ম সংস্কৃতি ঐতিহ্যের অংশ, এবং ইসলাম ভারতীয় উপমহাদেশেরও ইতিহাস। যদি আপনি পুরো উপমহাদেশকে ধরেন, তাহলে সবচেয়ে বড় মুসলিম প্রধান দেশ ভারত, 1 নম্বর, যদি আমি পাকিস্তানকে অন্ধ করতে পারেন। তো এটাতে ইসলাম তো এই উপমহাদেশের ইতিহাসের অংশ, এটা তো আরবদের ইতিহাস হলে হবে না। ইসলাম তো তুরানি ইতিহাস না, ইসলাম তো আফগান ইতিহাস না, ইসলাম তো ভারতের ইতিহাস। ফলে ইসলাম বাংলাদেশের ইতিহাস। কারণ আমরা তো সুলতান শাহ, আমাদের হোসেন সুলতান শাহকে বাংলাদেশ সুলতান আমলকে আমরা পাইনি। আমাদের বাংলা ভাষা তৈরি হয়েছে তাদের হাতে। চৈতন্যদেবের পুরো মুভমেন্ট আন্দোলন হয়েছে তার সময়। তাহলে বাংলা কথাটার মধ্যে, বাঙালি কথাটার মধ্যেই ইসলাম নিহিত রয়েছে। বাংলা ভাষা যেটা আমি কথা বলছি, এই ভাষাটা ইসলামের অবদান। যারা আমরা মনে করি সংস্কৃত থেকে এসেছে, তারা ভুল করেছে। কারণ এই ভাষায় কথা বললে একসময় এই পাখির কিচিরমিচির বলা যাবে না, এটা তারা বলা হতো। ঠিক আছে না? আমরা এই ভাষায় কথা বলছি, আমাদের ভাষাতে। তাহলে আমরা মনে করি বাংলাদেশের জনগণকে ভারতের জনগণ যদি পশ্চাৎপদ এবং বোকা ভাবে, তাহলে আমাদের অট্টহাস্য করা ছাড়া আর কোনো উপায় নেই। আমরা হাসব, আমরা এতটুকু বলবো, অপেক্ষা করো। যদি আমরা এতটুকু আসতে পারি, তাহলে অর্থনৈতিকভাবে, টেকনোলজিক্যালি, প্রাতিষ্ঠানিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে বাংলাদেশ বিশ্বে অবশ্যই একটা শক্তিশালী জায়গা যাবে। এটারই প্রমাণ হলো এই জুলাই বিপ্লব। জুলাই বিপ্লবে তার ভিত্তিগুলো যদি আমরা একটু গেঁথে ফেলতে পারি, পৃথিবীর কোনো শক্তি নেই আমাদেরকে দমিয়ে রাখতে পারে। দেখুন, 71টা আমার কাছে নন নেগোসিয়েবল। 71-এ আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধ করিনি। মুক্তিযুদ্ধে শুরু হলো এখন। মুক্তি মানে তো গঠন করা, যেই গঠনটা, যে গঠনতন্ত্র আমাকে স্বাধীন ব্যক্তি আকাশে স্বীকৃতি দেবে এবং আমার মর্যাদা প্রতিষ্ঠা করবে। তাহলে মুক্তিটা এখন শুরু হয়েছে। আর 71 আমি স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতা অস্বীকার করতে কোনো যুক্তি নেই, এটা তো আমার ইতিহাসের অংশ। ঠিক আছে না? সেই ইতিহাসটাকে আমাকে আওয়ামী বান শুনলে হবে না, আমাকে আমার মতো করে রিরাইট করতে হবে, যে বাংলাদেশের জনগণের আলোকে। ঠিক আছে? ফলে যারা মনে করেন যে 71 মুক্তিযুদ্ধ ব্যর্থ হয়েছে, না, তারা স্বভাবতই এমন একটা ইডিওলজি তাদের মধ্যে কাজ করে, যে ইডিওলজিকে আমাদের অবশ্যই মোকাবেলা করতে হবে। আমার লেখাতে পরিষ্কার, আমি বারবারই বলছি, মুক্তিযুদ্ধ না স্বাধীনতা যুদ্ধ 71-এর, এটা নেগোসিয়েবল না। এটা নিয়ে কারোর সঙ্গে দর কষাকষির কোনো সুযোগ নেই। তফাৎটা হচ্ছে, আমরা 72-এ রাষ্ট্রটা গঠন করতে পারিনি। দেশ পেয়েছি, কিন্তু রাষ্ট্র গঠন করতে পারিনি। রাষ্ট্র গঠন করতে পারার সুযোগটা এখন এসছে, এটা আমরা করব। তার মানে কি 71-কে মিথ্যা হয়ে যাবে? তাহলে 71 মিথ্যার রাষ্ট্র গঠন করবে কীভাবে? কোথায় দাঁড়াবে রাষ্ট্রটা? কোন ভূখণ্ডের উপর, কোন দেশে, কাদের রাষ্ট্র? ফলে যারা এগুলো বলে, এই যে বিভাজনগুলো তৈরি করে, এরা তো আসলে সত্যিকার অর্থে গণ অভ্যুত্থানের তাৎপর্য যেমন বুঝে না, তেমনি 71-এর স্বাধীনতা যুদ্ধের যে তাৎপর্য, এটা বুঝে না। সেই স্বাধীনতা যুদ্ধে আমাদের দাবি কী ছিল? 3টে দাবি ছিল: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। তো এটা তো গণতান্ত্রিক রাষ্ট্রে কায়েম করতে হবে এখন, এটার দ্বারাই তো আমি গণতন্ত্র প্রণয়ন করবো। তাহলে 71টা আসবে আবার। 72-এর যে ঘোষণা বা 71-এর যে 10ই এপ্রিলের যে ঘোষণা, এটা তো আমার আসবে রাষ্ট্র গঠনের সময়। তখন তো আওয়ামী লীগ বলতে পারবে, দেখো আমি তো এপ্রিলে যুদ্ধ যখন চলে, তখন এপ্রিলে আমি সাম্য, মানবিক মর্যাদা, ইনসাফের কথা বলেছি, আমাদেরকে তো মানতে হবে সে অবদান। হ্যাঁ বলেছে, অবশ্যই। তো থাকবে এটা আমাদের গঠনতন্ত্র, থাকবে না কেন? এটা তো অবদান আমাদের। কিন্তু আওয়ামী লীগের তো স্বীকার করতে হবে যে এর পরে তোমরা যে সংবিধান চাপিয়ে দিয়েছ,
ধর্মনিরপেক্ষতার নামে, সমাজতন্ত্রের নামে, বাঙালি জাতীয়বাদের নামে, এই তিনটাই ফ্যাসিবাদ ছিল। ফ্যাসিবাদের এই ব্যাপারটা করে রাষ্ট্রকে তোমরা এই জায়গায় নিয়ে গেছো না, এখানে তোমাদের সঙ্গে আমরা মানব না। আমরা কোনোদিন বাংলাদেশের মানুষ ধর্ম নিরপেক্ষতা চায়, এটা সে দাবি করে নেই, আওয়ামী লীগও চায়নি, আওয়ামী লীগের 6 দফার মধ্যেও নেই। কিন্তু রাষ্ট্র, আমরা একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র চাই, সেখানে ধর্ম এবং রাজনীতির একটা ফারাক আমরা পাশ্চাত্যের গ্রিক খ্রিস্টীয় ঐতিহ্য থেকে আমরা গ্রহণ করেছি। বিশ্বে আমরা সবার সঙ্গে একত্রে থাকার জন্য এটা আমরা ক্রিটিক্যালি, আমরা বলি না, আমরা ক্রিটিক্যাল সাপোর্ট, এর প্রতি আমাদের একটা ক্রিটিক্যাল সাপোর্ট থাকতেই পারে। আমরা মনে করি যে আমরা বিশ্ব সভায় যুক্ত থাকতে চাই, কিন্তু সেই যুক্ত থাকাটা এটা হবে না যে আমাকে ইসলাম ত্যাগ করতে হবে, যে ইসলাম মানে আমি মৌলবাদী হয়ে গেছি, অ্যাজ ইফ ইসলামের মধ্যে কোনো ইতিবাচক কিছু নেই, কোরআনের মধ্যে কোনো এমন কোনো বক্তব্য নাই যেটা অনেক অগ্রসর, যেটা ফরাসি বিপ্লবের চেয়েও অগ্রসর, ঠিক আছে না? কোরআন অনুসারে আমি যে ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি বুঝে দিচ্ছি, কোরআনে কিন্তু মানুষ মানে কিন্তু খলিফা, আল্লাহ দুনিয়াতে খলিফা পাঠিয়েছেন, মানে তার যে গুণাবলী সম্পন্ন আল্লাহর প্রতিনিধি হিসাবে ইহলোকে ভূমিকা রাখবার যে গুণাবলী দরকার, সেই গুণাবলী মানুষ অর্জন করতে পারে, এই জন্য মানুষ ফেরেশতাদের চেয়ে উন্নত, বিকশিত। এটা তো কোরআন বলেছে। তার তুলনায় যদি আপনি গ্রিক খ্রিস্টীয় ফিলোসফি দিকে তাকান, তারা কি বলছে? তারা বলছে মানুষ মানে পাপী, আদি পাপী, এবং মানুষের পাপ মোচন হবে যদি সে যীশু খ্রিস্টকে আল্লাহর পুত্র আকারে গ্রহণ করে। তো ইসলাম তো এগুলো কিছু বলেন না। তাহলে আপনি কি বলবেন যে আমি ইসলাম ছেড়ে দেবো? কারণ ইসলাম তো ইতিমধ্যে রেভলিউশনারি প্রস্তাবনা আছে। ইসলামের প্রস্তাবনা মাছ মোর রেডিক্যাল। এই রেডিক্যাল প্রস্তাবনা ইভেন ফরাসি বিপ্লবের চেয়ে বেশি। ফরাসি বিপ্লবে আপনি কী বলেছেন? মানুষের অধিকার চাইছেন, নাগরিক অধিকার চেয়েছেন, কিন্তু এখানে বলা হচ্ছে মানুষ শুধুমাত্র নাগরিক এবং মানবিক অধিকার এতটুকু পেলে হবে না, সে যে খলিফা, তার মধ্যে যে একটা দিব্য মহিমা দিয়েছে ইসলাম, এই দিব্য মহিমাকে স্বীকার করতে হবে। তাহলে আপনি কি, আমি ইসলাম বাদ দেবো কোন দুঃখে? ইসলাম তো আমাকে শক্তি দেয়। আজকে আপনি যদি ইসলামের দিকে তাকান, আপনি কি দেখবেন? আপনি দেখছেন যে রসুল করিম তিনি মক্কা জয় করেছেন, মদিনা না, মক্কা জয় করেছেন। এই মক্কা জয় তো ফরাসি বিপ্লবের চেয়ে অনেক অগ্রসর। আপনি খালি পাশ্চাত্যের ইতিহাস পড়ব, আর আমার কোনো ইতিহাস নেই। এই মক্কা জয়ের মধ্য দিয়ে তিনি কী করেছেন? তিনি রক্ত, বর্ণ, গোত্র, গোষ্ঠী, ভূখণ্ডবাদ, জাতিবাদ, এই সমস্ত কিছুকে নাকচ করে দিয়েছেন। তিনি বলছেন যে সারা বিশ্ব একটা বাগানের মতন, সেখানে বিভিন্ন জাতি তাদের বৈশিষ্ট্য নিয়ে, তাদের স্বাতন্ত্র্য নিয়ে থাকবে, এবং আল্লাহ বিভিন্ন জাতি সৃষ্টি করেছেন যাতে আমরা পরস্পরকে চিনতে পারি, বুঝতে পারি। এটাকে ইসলামে বলা হয় উম্মাহ। মুসলিম উম্মাহ বলে কোনো উম্মাহ নেই। দের ইজ অলওয়েজ একটা বিশ্ব সমাজের ধারণা আছে। মুসলিম উম্মাহটা পরবর্তীকালে এটা নেতিবাচক আকারে আমাদের ট্র্যাডিশনের মধ্যে গড়ে উঠেছে। এটার সঙ্গে আমাদের ক্রিটিক দরকার, এটাকে আমাদের বোঝা দরকার হিস্টোরিক্যালি কেন ঘটনাটা ঘটেছে। তো তাহলে দেখা যাচ্ছে আমি একটা স্বাধীন বাংলাদেশ পেলে এবং সত্যিকারে যদি বাংলাদেশকে শক্তিশালী জায়গায় আমি নিতে পারি, তাহলে ফিলোসফিক্যালি আমি এই একটা ক্রিটিক করতে পারি আমার ওন রিলিজিয়নের, আমার ট্র্যাডিশনের, পাশাপাশি সনাতন ধর্মেরও করতে পারি। কারণ একত্ববাদ তো মুসলমানদের একচেটিয়ে না, বেদের মধ্যে একত্ববাদ আছে। রামমোহন একত্ববাদী ছিলেন, রবীন্দ্রনাথও একত্ববাদী ছিলেন, ঠিক আছে? তারাও তো পৌত্তলিকতার বিরোধী ছিলেন, তারা তো নিরাকার উপাসনা বলছেন। এবং রবীন্দ্রনাথ শুধু তাই না, রবীন্দ্রনাথ তো আপনার কি পারস্য, ইরানি জব্বা ঘুরে বেড়াতেন। উনি তো 90% মুসলমানই ছিলেন। উনি কবিতা পড়লে আপনি দেখবেন যে তিনি যাকে তুমি তুমি বলতেছেন, তার যদি ওটাকে উনি রুমির ভাষায় ব্যবহার করতেন, একটু আরবি ফার্সি, তো উনি তো রুমি হয়ে যেতেন। পার্থক্য করে তিনি বাংলা ভাষায় কথা বলেছেন, সংস্কৃত ভাষায় কথা বলেছেন, ঈশ্বরকে ঈশ্বর বলেছেন, প্রভু বলেছেন, এই তফাৎ। তাহলে আমাদেরকে ওই মর্মের জায়গাতে যেতে হবে। এই মর্মের জায়গাটা যখনই আমরা সন্ধান করি এবং আমরা একত্র করতে চেষ্টা করি জনগোষ্ঠীকে, একটা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে যখন তাদেরকে আমরা আবার তৈরি করবার চেষ্টা করি, এটাকেই বলা হয় গঠন। এটা শুধু আইন না,
এটা সংস্কৃতি, ঐতিহ্য, ধর্ম, ইতিহাস, স্মৃতি সমস্ত কিছু মিলে গঠন। ফলে বাংলাদেশকে নতুনভাবে গঠন করবার একটা সুবর্ণ সুযোগ উপস্থিত হয়েছে। এই সুযোগ কিছুতেই আমাদের উপেক্ষা করা উচিত না।